যে আসলে কোচ কারে বলে আর ট্রেনার কারে বলে আর স্পটার কারে বলে। আর্নল্ড শোয়ার্জনেগার বলছিল যে সেক্স এবং পাম্প এই দুইটার যে একটা আনন্দের যে ব্যাপারটা, এটা সে কম্পেয়ার করছিল, পাম্পিং আয়রনের মতো বলছিল। তারা মনে করে সবাই বডি বিল্ডার, সবাই বডি বিল্ডারের মতন ট্রিট করতেছে, জেনারেল বডি বিল্ডারদের মতো না, জেনারেল মানুষ। বাংলাদেশে আমাদের যে সিস্টেমটা, দুইটা মিলে আমরা ভাত খাই, সকালবেলা কেউ রুটি খাই, কেউ ভাত খায়, তো দুপুরবেলা রাতের বেলা থাকে, তো রাতে একটু কার্বটা কমই নিলাম, স্পেশালি দুপুরবেলা। তো সেক্ষেত্রে কতটুকু রাইস আমরা নিতে পারি? চ্যালেঞ্জ করতে পারি যে জিম ভাই এইটুকু মানুষরে হেল্প করবে যে সে রং সাপ্লিমেন্ট নেওয়া, রং প্ল্যান ইউজ করা কিংবা রং প্ল্যানে চলা থেকে আপনারা বাঁচাইতে পারবে, এবং যেটা আপনার অনেক টাকা সেভ করবে। ধরেন আপনি একজন ক্লায়েন্টরে একটা জাস্ট প্রি ওয়ার্কআউট মিল সাজেস্ট করতেছেন, আপনি কি দিতে পারেন? Warning, this content is for entertainment and educational purposes only. Welcome to another episode of Beyond Fitness. তো আঙ্কেল, আপনার বডি বিল্ডিং কি অবস্থা, কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ, অল গুড, সব খুব হার্ড ওয়ার্ক যাচ্ছে, আলহামদুলিল্লাহ। গরম তো চলে আসছে, এখন মোটামুটি ভালোই গরম পড়ে গেছে। ভালো গরম, এবং এটা নিয়ে সবার কমপ্লেন থাকে আসলে কিভাবে কি করবে। দেখা গেল যে আগের মতো স্ট্রেন লেভেল পাচ্ছে না, এনার্জি লেভেল পাচ্ছে না, দেখা যাচ্ছে সারাদিন সোয়েটিং হচ্ছে, আর সব জিমে যে এসি আছে তাও না, ওয়ার্কআউটে প্রবলেম হচ্ছে। তারপর দেখা গেল যে বডি হাইড্রেট কম থাকে, ডিহাইড্রেট বেশি থাকে, এগুলো জেনারেল মানুষের মধ্যে বেশি দেখা দিচ্ছে। তো এই ডিহাইড্রেশন থেকে একটা জিনিস মাথায় আসলো, যে একটা জিনিস খেয়াল করে দেখেন আঙ্কেল, আমিও দেখি, আপনিও দেখেন হয়তো বা জিমে, যে যারা বলে যে শক্তি পাইতেছেন, আপনি দেখবেন প্রতিটা মানুষ ওয়ার্কআউটের আগে মাস্ট একটা হাই ক্যাফেইন বেস প্রি ওয়ার্কআউট নিতেছে। হ্যাঁ, ট্রুলি। কিন্তু কেউ এইটা মাথায় রাখতেছে না যে আমি যে প্রি ওয়ার্কআউটটা নিতেছি, এই প্রি ওয়ার্কআউটটা বডিতে ড্রাইভ দেওয়ার জন্য, এটারে প্রপার কাজ করানোর জন্য কিন্তু আমাদের দরকার হলো পানি, হাইড্রেশন। এবং যেহেতু আমরা গরম আমাদের দেশে তো গরম অনেক বেশি, আবার আপনার আর্দ্রতা অনেক বেশি, দ্যাটস ওয়াই আমার কাছে মনে হয় যে প্রি ওয়ার্কআউট সাপ্লিমেন্ট অবশ্যই লো ক্যাফেইন বেস নেওয়া লাগবে। কিংবা আমি যে প্রি ওয়ার্কআউটটা নিতেছি, ওই প্রি ওয়ার্কআউটটা যাতে আন্ডার 150 গ্রাম থেকে ম্যাক্সিমাম 200 গ্রামের ভিতরে যেতে থাকে ক্যাফেইন। আমার কাছে মনে হয় যে 150 গ্রাম মোর দেন এনাফ। হ্যাঁ, আনলেস কেউ অতিরিক্ত ক্যাফেইন খাইতে নিজের এডিক্টেড না বানায় ফেলে। ক্যাফেইন কিন্তু অ্যাডিকশন হয়ে যায় ক্যাফেইনের। তাহলে আমরা এটা কি, যেমন আমরা যারা বুঝি তাদের তো একটা ধারণা আছে এত গ্রাম, বাট নর্মাল যেটা অ্যাকচুয়ালি জেনারেল মানুষেরই কোশ্চেন গুলো বেশি থাকে, যে দেখা গেল যে তারা বিভিন্ন লাইফ মেনটেন করতেছে, অফিস ওয়ার্ক করতেছে, বিজনেস করতেছে, বা যার যেই কাজ আছে সেটা করতেছে, তো ওই অবস্থা থেকে সে জিমে চলে আসছে, তো সে এনার্জি পাওয়ার জন্য সবার তো প্রি ওয়ার্কআউট কেনার মতো অ্যাবিলিটি নাই, তো আলটিমেটলি আমরা যেটা দিই যে শেষে কফি জাস্ট খুলে পানির মধ্যে মিলে পরে খাচ্ছে। তো সেই ক্ষেত্রে একজন মানুষ, তাহলে এই একটা নর্মাল মানুষের জন্য আমরা কি ধারণা দিতে পারি, সে স্পুন বা শেষে বা এই টাইপের কতটুকু কফি সে পানির মধ্যে মিলাইতে পারে, এবং কি গরম পানি অথবা ঠান্ডা পানি এর মধ্যে কোনো কি পার্থক্য আছে কিনা? এখন ব্যাপারটা হচ্ছে যে ধরেন আমাদের যে ইনস্ট্যান্ট কফি গুলা পাওয়া যায়, ওকে, এক টি স্পুনে আপনি ধরতে পারেন অ্যাপ্রক্স 40 থেকে 50 mg ক্যাফেইন থাকে। আর আমরা যে ওই যে আমেরিকানো, এক্সপ্রেসো যেগুলা খাই, এগুলো ধরেন 250 ml কফির মতন, ধরেন 250 ml থেকে 150 ml এর মধ্যে ধরেন 90 থেকে 120 গ্রাম ক্যাফেইন থাকে, ওনারা যেই পরিমাণটাতে বানায়। এটা স্ট্যান্ডার্ড একটা হিসাব আমি বললাম। তো এটা জানছি কি আমাদের বারিস্তাদের জিজ্ঞেস করে যারা বানায়। তো ওই পরিমাণ ক্যাফেইন, ন্যাচারাল ক্যাফেইন 90 থেকে 100 গ্রাম ন্যাচারাল ক্যাফেইন, আর 90 থেকে 100 গ্রাম আপনার যে ক্যাফেইন আমরা প্রি ওয়ার্কআউট সাপ্লিমেন্ট গুলোতে নিই, প্রসেস ক্যাফেইন গুলা, ওটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। আপনি দেখবেন কফি আপনার ইনস্ট্যান্ট হিট করলেও এটা স্টেবিলিটিটা ডিফারেন্ট থাকেও, আবার মনে করেন যে হিট ক্র্যাশটা ওইভাবে করে না। কিন্তু আপনি প্রি ওয়ার্কআউট সাপ্লিমেন্ট দেখবেন হিট করে ধুম, ক্যাফেইনটা খাওয়ার দেখবেন 5-7 মিনিট পরে আপনার মাথা ধরা শুরু হয়েছে, আর তারপরে বেটালিন টিংলিং করা শুরু করে, চুলকানি শুরু করে। তো ব্যাপারটা হচ্ছে যে আমাদের ক্যাফেইন ইনটেকটা যদি আমরা কন্ট্রোলে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের বডিটা ডিহাইড্রেশন থেকে বাঁচবে, এবং
ওয়ার্কআউটের আগে যারা অফিস করেন, অনেকে কিন্তু কফি খেয়ে ব্যায়াম করে, এরকম আমরা লোক দেখি। তো যারা কফি খেয়ে ব্যায়াম করে তারা যদি এনাফ স্ট্রেংথ পাইতে চায়, ধরেন আপনি অফিস করছেন অনেক টায়ার্ড, ফ্যাটিক, তো সেই ক্ষেত্রে আপনি যদি ওয়ার্কআউটের আগে একটু সল্ট অ্যাড করেন, সামান্য পরিমাণ, ধরেন 1 চিমটি কিংবা 1 গ্রাম 2 গ্রাম ডিপেন্ডিং অন, সল্ট অ্যাড করেন পানিতে, দেন ওই সল্টটা নেওয়ার পরে আপনারা কফি খেয়ে তারপর ট্রেনিং শুরু করেন, এবং ডিউরিং ওয়ার্কআউট যদি আপনারা পানি সিপ করতে থাকেন থ্রু আউট দ্য ওয়ার্কআউট, আপনারা কিন্তু ভালো স্ট্রেংথ পাবেন। এটা আমি আমার উপরে ট্রাই করে দেখছি, ভালো স্ট্রেংথ পাওয়া যায়, ভালো পাম্প আসে, ফুলনেস ভালো আসে। এবং আরেকটা জিনিস কি আমার কাছে যেটা মনে হয় যে মানুষ জিমে ঢোকার পর যারা বলে না লেথার্জিক লাগতেছে, ঠিক আছে আপনি টায়ার্ড ফ্যাটিক, বাট আমার কাছে মনে হয় আপনি যদি জিমে ঢোকার পর প্রপার ওয়ার্ম আপ করেন, ওয়ার্ম আপ মিনস আপনি যদি ব্লাড ফ্লোটা ভালোভাবে রান করতে পারেন মাসেলে, তাইলেও কিন্তু আপনি অনেক মোটিভেটেড এবং এনার্জেটিক ফিল করবেন। বেসিক্যালি আমরা প্রি ওয়ার্কআউট কেন খাই? ফর ব্লাড ফ্লো, ব্লাড রাশ, যেটা আমাদেরকে পাম্প ফিল দেয়। আর পাম্পের যে ফিলটা, ইটস লাইক, মানে এই পাম্পের যে ফিলটা, এটা আপনার পৃথিবীর এরকম আনন্দ দুইবারই পাওয়া যায়। আর্নল্ড শোয়ার্জনেগার বলছিল যে সেক্স এবং পাম্প, এই দুইটার যে একটা আনন্দের যে ব্যাপারটা, এটা সে কম্পেয়ার করছিল, এটা পাম্পিং আয়রনের মতো বলছিল। নট ব্যাড। হ্যাঁ, সো ব্যাপারটা হচ্ছে এরকম যে পাম্পের যে ব্যাপারটা, যেমন জিমে ঢোকার পর আপনি ঢুকলেন, জিমে ঢোকার পর আপনি কিছুক্ষণ ট্রেডমিল একটু ওয়াক করলেন, যদি আপনার বডি প্রপার গরম না থাকে, অনেকে অফিস থেকে হাইটে আসে, আবার অনেকে গাড়িতে বইসা আসে, যদি গাড়িতে বইসা আসেন অবশ্যই আপনি জিমে ঢোকার পর কিছুক্ষণ ওয়াক করেন। আফটার দ্যাট ওয়াক করে নামার পর আমি একটা ভিডিও একবার বানাইছিলাম যে ধরেন আপনার ফেভারিট বডি পার্ট, যেমন আমাদের কাছে সবাইয়ের কাছে শোল্ডার আর ট্রাইসেপ, এই মাসল দুটো কিন্তু আমাদের ভালো লাগে, আর এই দুটা পাম্প হইলেও কিন্তু আমরা ভিতর থেকে একটা আনন্দ ফিল করি, ভালো লাগে। আপনি যদি জিমে ঢোকার পর জাস্ট অল্প ওয়েট দিয়ে ওয়ার্ম আপের জন্য ধরেন রোপ প্রেস ডাউন আর ডাম্বল সাইড রেস কিংবা কেবল সাইড রেস যদি কয়েক সেট মারেন, মারার পর যদি ব্লাড ফ্লোটা একবার রান করতে পারেন, তাহলে কিন্তু আপনি ওয়ার্কআউটে এমনি মোটিভেশন চলে আসবে। কিন্তু আমরা ওই এফোর্টটা না দিয়া সবাই মনে করি কি শর্টকাট কি আছে, সবাই মনে করি গটর করে প্রি ওয়ার্কআউট মেরে দিলাম আর ওয়ার্কআউট করলাম। প্রি ওয়ার্কআউট খান, সমস্যা নেই, প্রি ওয়ার্কআউট সাপ্লিমেন্টের মধ্যে কিন্তু ভালো উপাদানও আছে, যেমন L-আর্জিনিন, L-সিট্রুলিন, এগুলা আমাদের পজিটিভ ভাবে আমাদের বডিতে ব্লাড ফ্লো করতে হেল্প করে, এবং এই ব্লাড ফ্লোতে যেটা হয় যে আমাদের ব্লাডে যে নিউট্রিয়েন্ট গুলো আছে সেগুলো যখন আমরা ট্রেনিং করি মাসেলের ভিতরে ড্রাইভ দেয়, হেল্প করে। এবং আপনার L-সিট্রুলিন বলেন, L-আর্জিনিন, L-সিট্রুলিন, এগুলার কিন্তু আপনার হেলথ বেনিফিটও আছে, যেহেতু এগুলো অ্যামাইনো অ্যাসিড, এগুলোর অনেক হেলথ বেনিফিট আছে। হার্ট হেলথের বেনিফিট আছে L-আর্জিনিনে, L-সিট্রুলিনে আপনার কিডনি হেলথের বেনিফিট আছে থ্রু ব্লাড ফ্লো। মনে হইতো না এখন ঠিক আছে। সো এইভাবে আমাদের ব্লাড ফ্লোটা যদি আমরা করে নিতে পারি, তাহলে ওয়ার্কআউট আমাদের ভালো হবে। এবং ওয়ার্কআউটের আগে আমাদের এই গরমে আমাদের হাইড্রেশনটা মাথায় রাখতে হবে। এবং ধরেন যারা পারে অবশ্যই কোকোনাট ওয়াটার, ডাবের পানি যদি ডিউরিং ওয়ার্কআউটে সিপ করতে পারে, পানির সাথেও একটু মিলাই নিতে পারেন, অথবা ডাইরেক্ট ডাবের পানি যদি আপনি শেকারে বলে সিপ করলেন, পানিও খেলেন, ডাবের পানিও সিপ করলেন আর ট্রেনিং করলেন, তাহলে কিন্তু আপনার হাইড্রেশনটাও আর পাম্পটাও খুব ভালো আসলো, কারণ ডাবের পানিতে প্রপার মিনারেলসটা থাকে। এবং আরেকটা জিনিস দেখবেন যে অনেক সময় আমরা ডিউরিং ওয়ার্কআউটে কার্বোহাইড্রেট ইউজ করি, অনেক সময় প্রি ওয়ার্কআউটে কার্বোহাইড্রেট ইউজ করি, লিকুইড কার্ব, পাউডার বেস কার্ব, গ্লুকোজ হতে পারে, ডেক্সট্রোজ, গ্লুকোজ পাউডার। ডিউরিং ওয়ার্কআউট আমাদের মাসেলের ভিতরে কিন্তু এই যে আমরা যে ব্লাড ফ্লোটা করি, ধরেন L-আর্জিনিন, L-সিট্রুলিন, এই ব্লাড ফ্লোটা দিয়ে কিন্তু আমরা শুধুমাত্র যে নিউট্রিয়েন্ট ড্রাইভ দিতেছি, এই নিউট্রিয়েন্টের মধ্যে কিন্তু শুধুমাত্র প্রোটিন, কার্বস, ফ্যাট এগুলা না, মিনারেলস কিন্তু অনেক বড় একটা জিনিস, লাইক সোডিয়াম, পটাশিয়াম, যেগুলো আমাদের মাসেলের ভিতরে কিন্তু ড্রাইভ দেয়, স্পেশালি সোডিয়াম মাসেল ফুলনেস এন্ড পাম্পের জন্য। হ্যাঁ, সো আমরা যদি ডিউরিং ওয়ার্কআউট কোকোনাট ওয়াটারের মধ্যে কিন্তু মানে পরিপূর্ণ মিনারেলস দেওয়া আছে এটার মধ্যে ন্যাচারালি, সেটা যদি আমরা সিপ করি আর ট্রেনিং করি, আর আমাদের যদি প্রি ওয়ার্কআউটে আর্জিনিন, সিট্রুলিন নেওয়া থাকে, তাহলে কিন্তু ব্লাড ফ্লোর মাধ্যমে কিন্তু আপনি মিনারেলসটা ড্রাইভ দিয়েছেন, এই কারণে কিন্তু আপনি পাম্প পেতেছেন অনেক ভালো। পাম্পের জন্য কিন্তু মিনারেলস এর ভূমিকা ধরেন 80%। মানুষ মনে করে খালি আপনার ব্লাডে মাসেলের ভিতরে ভলিউমাইজেশনটা আসবে না, সেল হাইড্রেশনটা আসবে না, সেল হাইড্রেশনের কারণে কিন্তু আমরা পাম্পটা পাই। এই জায়গায় প্রবলেমটা বেশি হয়, কারণ ওয়াটার ইনটেকটাই কম থাকে। রাইট। আমি খুব শীঘ্রই আমার একটা প্রোটোকল নিয়ে আসতেছি, প্রিলোড, এক্সপ্লোড এন্ড রিলোড। এটা সবার আগে আপনার পাওয়া যাবেন, তারপরে আস্তে আস্তে পাবলিক পাবে।
হ্যাঁ, তো খুব শীঘ্রই ইনশাল্লাহ আসবে এই জিনিসগুলো। আচ্ছা, আরেকটা কোশ্চেন আছে খুব ইম্পর্টেন্ট, প্লিজ। এটা আমাদের সবার জন্য, হুম। যে একজন ট্রেইনার হুম। তার ট্রেনিকে কিভাবে গাইড করা উচিত প্রপার ভাবে? হ্যাঁ, কারণ এখন ম্যাক্সিমাম জিমগুলোর মধ্যে দেখতেছি, আমরা সবাই দেখি, আমরা ফেস করি, দেখতেছি, রিপোর্ট আসে, হ্যাঁ, তো যে দেখা গেল যে যে কেউ ট্রেনার হয়ে যাচ্ছে, না আছে বডি বিল্ডিং ব্যাকগ্রাউন্ড, না এই সম্বন্ধে নলেজ আছে। কারণ আমি অ্যাটলিস্ট মনে করি, হয়তো আমার ভুল হইতে পারে, যে যে স্টেজ কম্পিট করেছে তার মধ্যে সামান্যতম হইলেও ফিটনেসের ব্যাপারে জ্ঞান আছে। কারণ আমাদের বাংলাদেশে তো ইনস্টিটিউশন নাই। হুম। আমি আমাদের প্রেক্ষাপটে বলি, বাংলাদেশ ইনস্টিটিউশন নাই যে আমরা গিয়ে স্টাডি করব। হ্যাঁ, হুম। তো সেক্ষেত্রে আমাদের কি হয়, নিজেদের উপর অ্যাপ্লাই করে নিজেরা যতটুকু ট্রেনিং করেছি হুম। সেখান থেকেই এটা শিখা হয়, তারপর শিক্ষা দেওয়া হয়। হুম। তো সেক্ষেত্রে এই ব্যাপারে আপনি একটু বলেন। এটা কিন্তু ম্যাক্সিমাম মানুষ ফেস করতেছে, এটা নিয়ে কোশ্চেন থাকে, ফেসবুক খুললেই দেখা যায় যে পার্সোনাল ট্রেনার দরকার বা ট্রেনার খুঁজতেছে। সো সেসব জায়গাগুলোর মধ্যে দেখি যে যে কেউই এসব মানে নাম মেনশন করে দিচ্ছে যে হ্যাঁ ট্রেনার হিসাবে আমাকে নিতে পারেন বা ব্লা 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 এরকম আসতেছে। তো সেক্ষেত্রে এইটা আসলে এইটাকে আসলে কিভাবে দেখেন, এবং এটা কি করতে পারি আমরা ট্রেনিদের জন্য, জেনারেল মানুষদের জন্য, যারা এই 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 জিনিসের মানে প্রপারলি যারা গাইডলাইনটা পাচ্ছেন? সবচেয়ে আগে আমি বলতে চাই এটা হইতেছে আমাদের এখন যে জেনারেশন চলে আসছে, এই জেনারেশনের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পাকনামি। ওকে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে, ধরেন একটা ছেলে 4-5 বছর যাবত ব্যায়াম করে, কিংবা 6 বছর যাবতই ব্যায়াম করে, কথার কথা। এখন এই 6 বছরের মধ্যে একটা মানুষের কিন্তু 6 বছর ধরে আপনি ব্যায়াম করেন, বাট আপনার কিন্তু এই ব্যায়াম ক্যাপচার হইতেও কিন্তু আপনার 2-3 বছর চলে গেছে। এটা কি আপনি আমার সাথে এগ্রি করেন? 100% এগ্রি। 2 বছর কিন্তু আপনার জিনিসটার মাস্টারি করতে কিন্তু সময় লাগে। মাস্টারি না, আমি জাস্ট বলতেছি পারফেকশন, সেমি পারফেকশন আনতে। কেমনে ট্রেনিং করবো, আসলে আমার কি করা দরকার, কিভাবে করব, এই জিনিসগুলো কিন্তু আসতে একটু সময় লেগে যায়। তো আফটার দ্যাট ওই সময়টাও লাগলো। আফটার দ্যাট ওই ছেলেটা ধরেন টোটাল 6 বছর ট্রেনিং করা, আর ধরেন 2-1টা কম্পিটিশন করার পর যদি সে অ্যাজ এ ট্রেনার হিসেবে কোথাও জয়েন করে, এবং যখন মানুষ বলে যে ট্রেনাররা কিছু জানে না, হ্যাঁ ট্রেনাররা ক্লায়েন্ট ম্যানেজ করতে পারে না, তারা মনে করে সবাই বডি বিল্ডারের মতন ট্রিট করতেছে। জেনারেল মানুষ বডি বিল্ডারদের মতো না, জেনারেল মানুষ। তো ইভেন দেখবেন যে 6 বছরের ভিতরে একটা ছেলে যদি সার্টিফিকেশনও করে ফেলে পার্সোনাল ট্রেনারের, আমি আপনাকে বলবো যে সে ভালো ট্রেনার হইতে পারবে না, তার সময় লাগবে। এখানে গ্যাপটা কোথায় জানেন? যখন আপনি একটা 2-3 বছরের এক্সপিরিয়েন্স একটা ছেলের কাছে একটা জেনারেল মানুষ কোচিং করতে যায়, ট্রেনিং করতে যায়, তখন ওই ছেলেটার মধ্যে ওই লোকটাকে মোটিভেট করা কিংবা ম্যানেজ করার যে এক্সপিরিয়েন্স, যে ক্যাপাসিটিটা খুবই কম থাকে। এবং যেখানে গিয়া মানুষ হোঁচটটা খায়, কারণ কম টাকায় হয়তো তাকে হায়ার করতে পারে, নাম্বার 1, অথবা ওই জিমে অ্যাজ এ জেনারেল ট্রেনার হিসেবে সে জেনারেলি তার থেকে হেল্প নিতেছে। কিন্তু সমস্যাটা হয়ে যায় ওইখানে যে এক্সপিরিয়েন্স কম থাকার কারণে সে ম্যানেজ করতে পারে না ওই লোকটারে প্রপার ভাবে। সে দেখাইতেছে যে ওই লোকটার সাথে যতটুকু নরম ভাবে এবং শক্তভাবে ব্যালেন্স করে ম্যানেজ করতে পারতো, সেইভাবে সে ম্যানেজ করতে পারতেছে না তার এক্সপিরিয়েন্সের অভাবে। এবং গিয়ে তখন ওই মেম্বারটার মাথার মধ্যে আসছে যে ট্রেনাররা আসলে কিছু জানেই না। আচ্ছা, কমিউনিকেশন গ্যাপ বিশাল। কমিউনিকেশন গ্যাপের থেকে সবচেয়ে বড় হচ্ছে এক্সপিরিয়েন্স গ্যাপ। কারণ ধরেন একটা সিম্পল একটা এক্সাম্পল দিয়ে আপনি দেখবেন যে কিছু লোক আছে 15-20 বছর ধরে এই ফিল্ডে আছে, অ্যাজ এ ট্রেনার হিসেবে কাজ করে, বাট তার স্কিলটা ডেভেলপ হয়নি। এটার 2টা রিজন আছে। একটা রিজন হচ্ছে সে শুধু এই কাজটা করছে টাকার জন্য, আরেকটা রিজন হচ্ছে সে কখনো তার নিজেরা ডেভেলপই করতে চায়নি, আপডেটই করতে চায়নি। যেমন আমি এখনো আমার কাছে আমার যে অ্যাথলিটরা আসে কিংবা সিনিয়র অ্যাথলিটরা, ধরুন আপনারা আসেন, কিংবা আমি যখন কোনো জিমে যাই, আমি এখনো জুনিয়র ট্রেনার হোক সিনিয়র ট্রেনার হোক কেউ যখন দেখি যে কেউ ট্রেন করাইতেছে, আমি জিনিসটা লক্ষ্য করি এবং চেষ্টা করি ওই লোকটার থেকে শেখার কিছু, যে লোকটার থেকে কিছু শিখা যায় কিনা। আমি দেখি তাকায় যে লোকটা কি করতেছে একটু দেখার চেষ্টা করি। যদি তার থেকে পজিটিভ কোনো কিছু পাই নিজের মধ্যে নেওয়ার চেষ্টা করি
এবং আমি চিন্তা করি যে আমার কাজের ক্ষেত্রে আমি এটা অ্যাপ্লাই করে এটা বেটার করতে পারি কিনা। কিন্তু এখন মানুষের সমস্যা হয়ে গেছে এটা যে মানুষ মনে করে যে আমি আরেকজনের কাছ থেকে কি শিখবো, আমার নিজের কি জ্ঞানের অবস্থা, আমার কাছে সার্টিফিকেট আছে গাদি গাদি, বাট সার্টিফিকেট আপনাকে এক্সপিরিয়েন্স দিবে না, সার্টিফিকেট আপনাকে এবিসিডি শিখাবে, আর এবিসিডি দিয়ে আপনি শুধুমাত্র এবিসিডি লেখা শিখবেন, বাট এ ফর অ্যাপেল বি ফর বল আপনার লিখতে হইলে আপনার এক্সপিরিয়েন্স লাগবে, ঠিক না? এ ফর অ্যাপেল, বি ফর বল, এ ফর আবাল, এ ফর আব্দুল, অনেক কিছুই লেখা যায়। আচ্ছা, আরেকটা জিনিস যে দেখা যায় যে যেমন জেনারেল পিপল বা জেনারেল মানুষ, এখন আমাদের দেশের মানুষগুলো ইনকারেজ হয় ইনস্টাগ্রাম থেকে, ইউটিউব থেকে বা বিভিন্ন বডি বিল্ডার দেখে যে ওদের মতো ওয়ার্কআউট করলে আমার মাসেলটা ওইরকম হয়ে যাবে। তো ওদের এটা ফিল আসে, ওরা যখন জিমে আসে ট্রেনাররাও দেখতেছি যে ওদের ওই ফিলটাকে আরো ফুলনেস বানায় দেয়, বিভিন্ন ধরনের ওয়ার্কআউট করায়। এরকমও ওয়ার্কআউট দেখি যে লাইফে আমি জীবনে করি। হ্যাঁ, আমার ধারণাও আসে না যে এটা কিভাবে আমার 25 ইয়ার্স কেরিয়ারের মধ্যে আমি নিজে এই ধরনের বিষয়গুলো অ্যাপ্লাই করতে পারি না, সাহস পাই নাই যদি আমার মাসেল ইনজুর্ড হয়। সো সেক্ষেত্রে এবং দেখতেছি যে ট্রেনাররা অনাহাসে করা যাচ্ছে, অনাহাসে লাইক ওই প্যাকডেক ফ্লাই, রিভার্স প্যাকডেক ফ্লাই সিঙ্গেল করতেছে, তার মাসেল টোনের খবর নাই এবং ট্রেনাররা সাপোর্ট দিয়ে যাচ্ছে। বিষয়গুলো না খারাপ লাগে। তখন মাথা নিজে ঠান্ডা করি, থাক, তার ক্লায়েন্ট সে করাচ্ছে, সে পে পাচ্ছে, তার ক্লায়েন্টও খুশি, সেও খুশি। বাট মোরাল অফ দ্য স্টোরি এতটুকু আমিও জানি যে ভুল ওয়ার্কআউটের কারণে তার হয়তো এখন এইজ কম, সে বাইরে বের হয়ে যাচ্ছে, তার আফটার 30 বা আফটার 40 এইজের পর তার এটাকে পে করতে হবেই বডিতে, যদি সে ভুল করে থাকে এবং মাস্ট বি তাকে করতেই। এইটা এই জিনিসগুলা খারাপ লাগে, আসলে এটা উচিত না, কারণ সে মিস ইউজ হচ্ছে, ব্যাপারটা তো বোঝাইতে হবে। এখানে ব্যাপারটা হইতেছে কি যে আমরা ইয়াং সময়ে যে ভুলগুলা করছি, ধরেন আমি যখন আমার 18, 19, 20 বছর বয়স, যখন আমি জিমে যে মিস্টেক গুলা করছি, স্কোয়াট মারতে পারতাম না, কিন্তু লোড নিয়ে কি করতাম, নি সামনের দিকে দিয়ে কোমরের কোনো ব্যালেন্স নেই, উল্টা পাল্টা মারতাম, কারণ ফর্ম জানতাম না। এটা আমার দোষ বলবো না, কারণ কখন কোনো রিসোর্স ছিল না। আমি আমার যদি কোনো ইনজুরি কিংবা প্রিভিয়াসলি আমার যদি কোনো কিছু প্রিভিয়াসলি কোনো ইনজুরির কারণে যদি আমি এখন কোনো সাফার করে থাকি, সেক্ষেত্রে আমি আমার নিজের দোষটা একটু কম দেখি। আমি আমার নিজের জন্য না, আমার তো তখন রিসোর্সই ছিল না, এমন একটা লোক পাইনি যে আমার দেখাই দিব যে না এইভাবে স্কোয়াট মারো। আমরাই ভুল করতে করতে শিখছি। দ্যাটস ওয়াই এখনকার ছেলে পেলেদের আমরা বলি যে তোমাদের জন্য এখন আমরা আছি, আমরা এরকম লাকি ছিলাম না, তোমরা এখন লাকি। তোমরা আমাদের ইভেন আমরা এখন ভিডিও বানাইতে পারি, সোশ্যাল মিডিয়াতে দেখাইতে পারি মানুষের যেটা রাইট ওয়ে, এটা রং ওয়ে, সামনে না ধরতে পারি। এখন ধরেন পৃথিবীর সব মানুষের, বাংলাদেশের সব মানুষ আমার পক্ষে পার্সোনাল ট্রেন করানো সম্ভব না, আপনার পক্ষে সম্ভব না, ইভেন অনলাইন কোচিং সব মানুষের দেওয়া সম্ভব না। দ্যাটস ওয়াই আমরা কি করতেছি যে ফ্রম লাভ, ফিটনেসের লাভ থেকে আমরা এই জিনিসগুলা করতেছি যাতে মানুষ উপকৃত হয়, জেনুইন কন্টেন্ট দেওয়ার চেষ্টা করছি যাতে মানুষ উপকার পায়, যে কিভাবে স্কোয়াট করতে পারেন, কিভাবে শোল্ডার প্রেস করতে পারেন, কিভাবে বেঞ্চ প্রেস করতে পারেন, ঠিক না? এখন ব্যাপারটা হইতেছে যে আমরা ভুল করে শিখছি, এখন ইয়াং কালে অনেক কিছুই আমরা করে ফেলেছি যেটা এখন আপনি অলরেডি ইন 40s আর আমি নিয়ার, সো এখন অনেক কিছুই দেখা যাইতেছে, অনেক পেইন কিন্তু উইঠা আসতেছে। এখন অনেকে শুনলে বলতে পারে যে আরে ভাই আপনি নিয়ার 40, আপনি মনে বুড়ার মতন কথা বলেছেন। আমি বুড়ার মতন কথা বলেছেন, আমি ব্যায়াম করি কয় বছর, এটা আপনি দেখতে হবে। আমার এই জয়েন্ট গুলা, আমার লিগামেন্ট, জয়েন্ট, টেন্ডন, মাসেল কত বছর ধরে এই জিনিসগুলা সাফার করতেছে, কত বছর ধরে এই ভুল ট্রেনিং এর পর যখন আমি ঠিক ট্রেনিংও করছি, ইনজুরি কিন্তু ঘুরে ফিরে আমার কাছে আসবেই। হ্যাঁ, ধরেন আপনি গাছ থেকে পড়ে গেছিলেন ছোটবেলায়, বয়স হওয়ার পরে এই পেইনটা আবার কেন চারা দেয়? যতদিন পর্যন্ত আপনার কোলাজেন, আপনার টেন্ডন, লিগামেন্টের শক্তি ছিল, আপনার ওটা হোল্ড করে রাখছে, আপনার গায়ে লাগে নেই। যখন আস্তে আস্তে এইজ হওয়ার কারণে ওই লিগামেন্ট, টেন্ডনের স্ট্রেংথ কমা শুরু করছে, তখন কিন্তু আস্তে আস্তে আপনার এই পেইনগুলো ট্রিগার করা শুরু করছে। এরকমই তো হইতেছে, ঠিক না? এটাই হচ্ছে। অনেক সময় শুনি যে ছোটবেলায় এই ব্যথা পাইছিলাম, মোহন দিহি ব্যথাটা আবার করতেছে, এতদিন তো করেনি, ঠিক না? কারণ আব্বার এইজ হয়ে গেছে, অনেক এইজ হয়ে গেছে। তো
তারপরে মাশাআল্লাহ আমার আব্বা আম্মা দুজনের অনেক ধৈর্য আছে, আল্লাহ ওনাদের নেক হায়াত দেখ, যে ওনারা যে পেইন টেইন সহ্য করে চলে কিন্তু ওই পরিমাণ সাউন্ড করে না। মনে হয় আমি আর আপনি থাকলে আমরা বেশি সাউন্ড ওরে বাবা, আমরা বেশি সাউন্ড করতাম, ঠিক না? True. তো আপনি স্যারেরও আজ করে দেখেন, সেও কিন্তু উল্টাপাল্টা কথা, মানে সেও পেইন নিয়ে কোনো কমপ্লেইন না 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 কোনো কমপ্লেন করে না, কিন্তু অথচ আমরা কিছু পেন নিলে একদম শুরু হয়ে যায় বাড়ি ঘোরা উল্লাই ফেলে। পেন, একদম একদম true. তো এই হচ্ছে ব্যাপার। তো আমাদের আসলে মানুষকে, প্রতিটা মানুষকে আমাদের জেনুইন কথাটা বলা উচিত যে ভাই দেখেন, সিঙ্গেল আর্ম প্যাকডেক ফ্লাই এটা কিন্তু একটা ব্যায়াম, ভালো ব্যায়াম, আপনারা আমার জন্য ভালো ব্যায়াম, কারণ আমরা অলরেডি ওয়েল বিল্ড। আমাদের সামটাইমস ইচ মাসেলে মানে আমাদের কিন্তু মানুষজন কিন্তু আইসোলেশন, ইউনিল্যাটারিয়াল আর কম্পাউন্ডের মধ্যে কিন্তু মিক্স করে ফেলায়। হ্যাঁ, যেমন আমার আর আপনার, একটা জেনারেল মানুষের থেকে আমার আর আপনার হয়তো বা সিঙ্গেল আর্ম প্যাক ডেক ফ্লাই মারলে বেশি কাজে লাগবে, কারণ আমাদের মাসেল এত ডেভেলপ হয়ে গেছে, এখন আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র জায়গায় ডেভেলপমেন্ট দরকার। কেন দরকার? আমরা স্টেজে উঠবো, আমরা যেই লেভেলে ট্রেনিং করি কিংবা আমরা যেই লেভেলে আছি, যেই লেভেলে কম্পিট করি, ওই লেভেলে আমাদের ইচ এন্ড এভরি মাসেলের ডিটেল দেখা জরুরি, যেটা একটা জেনারেল মানুষের দরকারই নেই করার। সে যদি টু আর্ম প্যাক ডেক ফ্লাই একটু ইন্টেন্সিটি বাড়ায় করে, লাইক স্লো নেগেটিভ, ইসেন্ট্রিক, কনসেন্ট্রিক, লেংথেনিং, শর্টেনিং, এগুলাতে ফোকাস দেয়, এইগুলো যদি ট্রেনাররা তাদেরকে একটু শেখায় কিংবা ট্রেনিং এর ইন্টেন্সিটিটা বাড়ায় দেয়, একটু পরিশ্রম করে, তাহলে কিন্তু ওই লোকটা বেনিফিটও পাবে। আর কোন লোক আছে এই দুনিয়াতে যার পাম্প মাসেল আপনি পাম্প করাই দিলে সেই লোক খুশি হইব না? আমার একটা লোক দেখান, ঠিক না? ব্যাপারটা হচ্ছে কি, আমি ওই পরিশ্রমটা না করে আমি তারা দেখাইতেছি এক হাত দিয়ে চাঙ্কু মাইরা, আমি মানে বুঝতেছি যে সামথিং যেটা আর কেউ জানে না। তাই আরেকটা প্রবলেম দেখা যায় যে, দেখা গেল যে সবার জেনেটিকটা একরকম। হ্যাঁ, কেউ হয়তো বা এই ওয়ার্কআউটটা তাকে করানোর কারণে তার হয়তো বা গ্রো আসছে, এবং এটা যে আমি আরেকজনকে করাইলে গ্রো হবে তা না, এই একই রকম মেথড, একই রকম কিছু সবকিছু দিয়ে যাচ্ছে। তারপর এমনও দেখতেছি যে মানে একটা ট্রেনার তার ট্রেনি তার কাছে যাওয়া মানে সে কিন্তু তার লাইফটা তার কাছে দিয়ে দেওয়া, রাইট? তো সেক্ষেত্রে, এবং আমি যদি আমার সাইড থেকে দেখি, এটা কিন্তু আল্লাহ দেওয়া আমার একটা রিজিক। হ্যাঁ, সে কিন্তু আমার কাছে খুবই সম্মানিত। আমি এরকম আমি দেখছি যে ট্রেনির সাথে মিসবিহেভ করতেছে, বাজে কথা বলতেছে, খারাপ কথা তুই কইরা অর্ডার দিতেছে। আরে ভাই, সে তো তার একটা লাইফ মেনটেন করতেছে, ওইখান থেকে আইসা জিমের মধ্যে ঢুকতেছে, তাকে ওইভাবে আপনি পরিচালনা করেন যে সে যাতে পরের দিন আসার জন্য খুশি হয়ে যায়, সে যাতে এখান থেকে মন খারাপ নিয়ে না বের হয়। আমার আপনার লাইফ হচ্ছে জিম লাইফ। আমরা বাঁচি মরি, হাজার অসুস্থ থাকলো, যেমন আমার হাজার জ্বর, যেমন কালকে রাত্রে আমার শরীরটা একটু খারাপ ছিল, বাট আমি আজকে আবার রিকভারি করাইয়া নিচ্ছি, কারণ আমাকে আবার ওয়ার্কআউট করতে হবে, আবার এই কাজগুলা করতে হবে। বাট এটা জেনারেল মানুষের তো দরকার নাই। সো তার সাথে তো ওইভাবেই বিহেভ করা উচিত যে সে যাতে ইন্টারেস্ট পায় যে না, আমি পরের দিনও ওয়ার্কআউট করতে আসবো। এবং ওয়ার্কআউট রিলেটেড যে বিষয়গুলো, ওয়ার্কআউট রিলেটেড কি বিষয়গুলো আছে? প্রপার রেস্ট, প্রপার ডায়েট এন্ড প্রপার ফোকাস ওয়ার্কআউটে। এবং আমাদের র্যান্ডমলি ডে বাই ডে এটাই যাচ্ছে, বাট একটা নর্মাল মানুষের কিন্তু এটা না। তার সবকিছুর মাঝখানে সে ওয়ার্কআউট করতে আসে, কারো কারো একটু স্বপ্ন থাকে যে একটু বডি বিল্ডার হবে, টি শার্ট পরলে ভালো লাগবে, আবার কেউ কেউ সুস্থতা হওয়ার জন্য আসে। তো সে যদি জিমে আসার পর, বা কেউ কেউ আছে যে অফিসে মাত্র বসের জারিটা খাই এসে সে জিমে ঢুকছে, হ্যাঁ, তারপরও যদি আমার কাছে এরকম একটা কালো পেঁচার মতো চেহারা, একটা বাজে বিহেভ পায়, ওর কি দরকার পড়ছে? আপনার এই কথা থেকে একটা কথা মনে পড়ছে, একটু ঢুকাবো? হ্যাঁ, শিওর। আমাদের জিমের এক ব্যাংকার ভাই আছে, সিনিয়র ভাই, আমি নামটা না বলি, হ্যাঁ? ওকে। তো ওই ভাইয়া একবার আমার একটা কথা বলতেছিল, যে মানে কথাটা উঠছে অন্য প্রসঙ্গ, কথাটা হচ্ছে নামাজের প্রসঙ্গে, তো ওইখান থেকে কথাটা উঠছে, যে আমার বলতেছে যে তাসিফ ভাই, আপনার একটা কথা বলি, আপনার সবকিছু অনেক ভাল লাগে। আমি বললাম যে ভাই কিরকম? বলতেছে যে আপনার মন খারাপ না ভালো এটি আজ পর্যন্ত ধরতে পারলাম না, জিমে আপনার এত বছর ধরে দেখি। আপনি প্রতিটা মানুষ আসে, আপনি তার সাথে হাসি মুখে কথা বলেন, একটা হাসি দেন, জিজ্ঞেস করেন। এবং উনি নিজেই আমার বলছে যে ভাই, যেহেতু উনি ব্যাংকের উচ্চ পদেই আছে, তো অনেক প্যারা থাকে সবকিছু মিলায়া,
ব্যাংক থেকে যখন আমি আসি আমার অনেক সময় অনেক প্যারা নিয়ে অনেক বাজে মুড নিয়ে আসি, মাঝে মাঝে বলে যে বউর সঙ্গে ঝগড়া করতে করতে সে নাকি আসে। জিমে আসার পর যখনই আপনার সঙ্গে দেখা হয় আপনি একটা হাসি দেওয়া যখন জিজ্ঞেস করেন কি অবস্থা ভাই, কেমন আছেন, আজ কি মারবেন, কিংবা মানে আপনি যেভাবে আমার সঙ্গে ট্রিট করেন, আমি বলে যে আপনার মধ্যে কি আছে জানি না, বাট আপনি সাথে সাথে আমার পুরো ব্রেনটারই চেঞ্জ করে ফেলান, আমার পুরো মুডটা আপনি চেঞ্জ করে ফেলান বলতেছে। তখন উনি বললো যে ভাই এইটা একটা মানুষের অনেক বড় একটা গুণ। আমি তখন ওনার কথা শুনতেছিলাম আর হাসতেছিলাম, মানে আমি বললাম যে কি বলতেছে, আমি তো আসলে এটা আমি নর্মালি করি, মানুষের সাথে নর্মালি করি দেখা হইলে। পরে বললো যে এটা অনেক বড় একটা গুণ এবং এটা আপনার অনেক বড় একটা পাওয়ার, এটা সবসময় ধরে রেখেন, এটা আপনার অনেক বড় প্রফেশনালিজম। বলতেছে যে আমি আমার মানে এক্সপিরিয়েন্স, উনি বলতেছে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে এটা আপনার অনেক বড় একটা গুণ, সবাই এটা পারে না। আমি বললাম যে ভাই আমি তো আসলে ট্রাই করি এটা। কয় ভাই খালি আরেকটা জিনিস করেন, আপনি নামাজটা ধরে ফেলান, তাহলে দেখবেন যে আপনার সবকিছু ব্যালেন্স হয়ে গেল। আমরা ইনশাল্লাহ ভাই আমি ওইটাও ধরে ফেলবো। তো মানে আমার কাছে মনে হয় যে আঙ্কেল ওই এই টপিক থেকে আমি আবার আরেকটা জায়গার মধ্যে আসবো এখন। মানে আপনার কি আঙ্কেল কোনো কিছু বলার ছিল আর? না 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 না, আচ্ছা তাহলে অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই টপিক থেকে আমি এখন আরেকটা টপিকে আসবো, সেটা হচ্ছে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ কোচ অ্যান্ড এ ট্রেনার অ্যান্ড এ স্পটার। এই তিনটা জিনিসের ডিফারেন্স আমার কাছে মনে হয় আজকে আমাদের পডকাস্টের মেজর টপিক হচ্ছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ কোচ অ্যান্ড এ ট্রেনার অ্যান্ড এ স্পটার। কারণ নাও ইট ইজ মানে এভরি সিঙ্গেল পারসন অ্যান্ড হিজ পর পুরুষ ইজ এ কোচ, সরি পুরো পুরুষ ইজ এ কোচ, পর পুরুষ না পুরো পুরুষ। সো আমার কাছে মনে হয় যে এই জিনিসটা নিয়ে আজকে আমাদের একটু ডিসকাস করা উচিত, যে আসলে কোচ কারে বলে আর ট্রেনার কারে বলে আর স্পটার কারে বলে। আচ্ছা, যদি আমি হালকা টপিকটা উঠামু তারপর আপনি এটা কন্টিনিউ করবেন, আপনি আপনার জায়গা থেকে আপনি জেনুইনলি বলবেন, আমি আমার জায়গা থেকে আমরা জেনুইনলি বলবো। আমাদের এখানে ফেক করার কোনো কিছু, আমরা জাস্ট ডিসকাস করতেছি। হ্যাঁ, কারণ আমাদের ভিউয়ার্সরা আমাদেরকে যদি দেখতেছে তাদেরকে আমাদের কিছু পজিটিভ ইনফরমেশন দেওয়া উচিত, যে বুঝার জন্য যে আসলে কোচ কি আর ট্রেনার কি আর স্পটার কি। আমাদের দেশে স্পটারের যে প্রচলনটা, এইটা কিছু কিছু জায়গা থেকে আসছে। আসলে স্পটার বলতে কিছু নাই। আপনি মোটামুটি আমি কম বেশি অত দেশে আমি ঘুরিনি, বাট যতটুকু জায়গার মধ্যে গিয়েছি ওই সব জায়গার মধ্যে যেসব ব্র্যান্ড আছে ওখান থেকে আইডিয়া পাওয়া যায় যে আসলে ট্রেনার আর কোচ আর আপনার স্পটার বলতে আসলে কিছু নাই। আমাদের এখানে মানুষরে স্পটিং, যেটা আমরা যে স্পটার বলি, স্পটিং কিন্তু ট্রেনার মানে যে কোচ কিংবা ট্রেনার সেই কিন্তু করে অনেক সময়। কখন করে? জেনারেল মানুষ আমাদের এখানে স্পটার মানে তো খালি আপনি ওয়েট লাগাই দিতেছেন, ধরেন আপনি কেউ ওয়েট লাগাই দিবেন, কেউ ওয়েট তুলে দিবেন, মনে করে স্পটার। বাট স্পটার শব্দটা কিন্তু ছোট শব্দ নয়। স্পটিং মানে অনেক অনেক একটা নলেজের ব্যাপার। কারণ আপনার স্পটিং এর যদি টেকনিক না জানা থাকে, স্পটিং এর টেকনিক জানার জন্য কিন্তু আপনার এনাফ নলেজ দরকার ট্রেনিং এর। যে ট্রেনিং করতে জানে না সে প্রপার স্পটিং করতে পারবে না, কারণ স্পটিং একটা পিওর টেকনিক। আপনার স্পটিং মানে এই না আপনি কেউ ওয়েট তুলে দিতেছেন, কেউ প্লেট লাগাই দিতেছেন, এটা স্পটিং এর মধ্যে পড়ে না। এটা আপনি কেউ হেল্প করতেছেন, তার সঙ্গে কোপ আপ হয়ে আপনি তার হেল্প করতেছেন, ওটা স্পটিং না। স্পটিং হচ্ছে আপনি একটা র্যাপস মারতেছেন, ধরেন আপনি এক্স অ্যামাউন্ট অফ র্যাপস মারতেছেন, ধরেন 6টা 7টায় ফেল হয়ে গেছেন। এখন যে আপনাকে স্পট করতেছে তার ওই নলেজটা থাকতে হবে যে 7 নাম্বার র্যাপস থেকে 11 নাম্বার র্যাপস পর্যন্ত যদি আমি আপনাকে ফোর্সফুলি পুশ করতে চাই, কতটুকু ইসেন্ট্রিকের সময় কতটুকু ফোর্স জেনারেট করতে হবে এটা তোলার জন্য, এবং আপনি যখন নামাবেন তখন আপনি যখন নামাচ্ছেন তখন ওর ওই রকম নলেজ থাকতে হবে যে কতটুকু রেঞ্জে আপনি নামাইতেছেন, ওই সময় কি আপনার কোনো স্পটিং দরকার কি না ওই র্যাপসটা প্রপার এক্সিকিউশনের জন্য। ধরেন আপনি একটা গাড়ি ঢালু রাস্তা দিয়ে উঠাইতেছেন, অলমোস্ট উঠাই ফেলছেন, ঢালুর মধ্যে একটু বাকি আছে, ওই ঢালুটার মধ্যে আপনি কিন্তু যে লোকটা সামনে থেকে টানতেছে, ধরেন একটা ভ্যান গাড়ি সামনে থেকে টানতেছে আর পিছনে একজন দাঁড়ানো আছে এটা ধাক্কা দেওয়ার জন্য, অলমোস্ট ওই লোকটা ভ্যান গাড়িটা কিন্তু তুইলে ফেলছে জায়গার মধ্যে, ওই উঁচু জায়গার মধ্যে সামান্য একটু পিছন থেকে ধাক্কা দরকার ওই লোকটার পুরো ঢালু থেকে এটা রূপ উঠানোর জন্য। এখন ফ্যাক্ট ইজ সামনের যে লোকটা আছে, আমাদের এখানে অনেক মানুষ মনে করে সাপোর্ট দেওয়া মানে মনে হয় এটা হচ্ছে না, বাট আপনি একটু খেয়াল করে দেখেন, এটা এই এক্সাম্পলটা আমার কাছে মনে হয় পারফেক্ট এক্সাম্পল। যে লোকটা সামনে টানতেছে ওই লোকটা কিন্তু ফোর্স জেনারেট কন্টিনিউয়াসলি করতেই আছে, সে কিন্তু ফোর্স জেনারেট করা ছাড়ে নাই।
আপনি কি করতেছেন, আপনি ওনার ওই ফোর্স জেনারেটরের মধ্যে আপনি জাস্ট একটু ধাক্কা দিয়ে তার ওই ফোর্স জেনারেশনটাকে 100% এক্সিকিউশন করার ক্যাপাসিটি দিয়ে দিচ্ছেন, ঠিক না? তো সেম কিন্তু স্পটিং এর ক্ষেত্রেও সেম, যে আপনি মারতেছেন, আপনি একটা জায়গার মধ্যে গিয়ে আটকে গেছেন, আপনি কিন্তু আটকে যাওয়ার মধ্যে কিন্তু আপনি ছেড়ে দেন নাই, আপনি কিন্তু পুশই করতেছেন অলরেডি, কিন্তু ওই জায়গায় কিন্তু লোড অথবা ফোর্স জেনারেট কিন্তু হয়ে রয়েছে। আমি জাস্ট আইসা ওই ফোর্সের মধ্যে হালকা একটু ছোঁয়া দিয়ে দিলাম যাতে এই জিনিসটা আপনি মানে 100% লেন্থেনিং পর্যন্ত উঠাইতে, নেক্সট লেভেল পর্যন্ত একদম 100% স্কুইজ করতে পারেন মাসেলে। এবং ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরেন আপনি এখানে গিয়ে আটকে গেছেন, স্ট্রাগল করতেছেন, আমি এসে আপনার এখানে এসে স্পট দিতেছি, এই স্পটটা যখন দিতেছি, যখন আপনি তুইলা ফেলবেন উপরে, আপনার যখন হালকা চালা দিছি, আপনি কিন্তু উঠে গেছে, উঠে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার এখান থেকে লোড মানে এখান থেকে পুশিং করাটা ছেড়ে দেওয়া লাগবে, 100% থেকে 20% নিয়ে আসতে হবে। তাইলে গিয়ে আপনি যখন স্কুইজিংটা করবেন, স্কুইজিং এর 100% লোডটা আপনার মাসেলে পড়বে। এই যে ছোট ছোট টেকনিক আছে স্পটিং এর, এই টেকনিক গুলো আপনি তখনই শিখতে পারবেন যখন ইয়ার্স এক্সপিরিয়েন্স আপনার বাড়বে, আপনি নিজে ট্রেনিং করা জানবেন এবং আপনার মাসেলের লোড জেনারেট করা, ফোর্স জেনারেট করা, মাসেলের লেন্থেনিং, শর্টেনিং, ইসেন্ট্রিক, কনসেন্ট্রিক সম্বন্ধে আপনার প্রপার আইডিয়া থাকবে, তখন গিয়ে আপনি জিনিসগুলো জানতে পারবেন। তার মানে আমাকেও প্রপার ট্রেনিং করতে হবে, ট্রেনিং শিখতে হবে, দেন আমি ওই জিনিসের ফিলটা বুঝতে পারবো। আচ্ছা 100%। তাহলে আচ্ছা, এখানে যেমন এই যে তার মানে যেমন আমারই একটা কোশ্চেন, যে যেমন আমরা করি দেখে আমরা বিষয়গুলো বুঝি, হ্যাঁ, সো আমরা বুঝতে পারি যখন ট্রেনিংকে ট্রেন করাই, সো সেক্ষেত্রে তার লোডিং ক্যাপাসিটি আমরা তো হাত দিয়ে ধরলেই বুঝতে পারি, এবং সে যখন করে লাইক এমন ভাবে আমরা করাইতে পারি যে ফিলটা আমরাও পাই যে হ্যাঁ এইভাবে প্রেশারটা আসতেছে। কিন্তু এখন আমরা নর্মাল যে কোশ্চেন যেটা, সেটা হলো যে নিজে ট্রেনিং না করলে, নিজে প্রপার ওয়েতে ট্রেনিং গুলো না করলে কি অন্যকে ট্রেনিং করানোর সময় এই ফিল গুলো পাওয়া পসিবল বা এই ফিল গুলো দেওয়া পসিবল? আমার কাছে মনে হয় যে আমি যদি কোনোদিন 50 কেজি দিয়ে ডাম্বেল প্রেস না করে থাকি, তাহলে আমার কাছে ওই আইডিয়া আসবে না যে অন্য একজন যখন 50 কেজি মারবে, তখন ওই লোকটা কোথায় গিয়ে আটকাইতে পারে, কোন সময় গিয়ে ফোর্স জেনারেট করতে হবে ফ্রম গ্র্যাভিটি, এই আইডিয়া আমার আসবে না। এটা আমি ব্যক্তিগতভাবে আমার এক্সপিরিয়েন্স আমাকে এটা বলে, এবং আমার কাছে মনে হয় যে আপনি আমার সাথে এগ্রি করবেন 100%। কারণ আমি এছাড়া আমি কোনো আমার মানে নলেজে আসে না যে আমি যেমন ওয়ার্কআউট এসেন্ট্রিক কনসেন্ট্রিক মুভমেন্ট গুলো যে আছে, হ্যাঁ, সো এগুলা যখন করি স্লোলি মাসেল ভিতরে আমি আমার মতো করতেছি, মাসেল যে ভিতরে ছিঁড়তেছে পুরা যে বুঝতে পারি, এবং নামতেছি উঠতেছি যে টেম্পো গুলা যে ইউজ করি, এবং একটা টেম্পো নামার সময় একটাও মিসিং হয় না, আমার প্রেশার উঠার সময় একটাও মিসিং হয় না, যে ঠাস করে উঠে গেলাম না, প্রত্যেকটা একবারে লাস্ট টপ নচ পর্যন্ত নামার এবং নামা এবং উঠা পর্যন্ত যে ফিল গুলা করি, এটা একদম বুঝতে পারি। তো সেক্ষেত্রে আমি যখন আরেকজনকে করাবো, তখন এই ফিল গুলোও বোঝা যায় যে হ্যাঁ আমি সেম প্রেশার তাকে, এবং সে যদি ফাঁকিও দেয় সাথে সাথে ক্যাচ করতে পারি যে না, তার মনে হচ্ছে যে নামার সময় যে টেম্পো গুলো যে ইউজ করতেছে, কাউন্ট করতেছে, আমি মনে মনে 4 বা 5 কাউন্টে তার মিসিং হয়ে গেছে, সে 7 এ গিয়ে আবার হোল্ড করছে। আচ্ছা, আমাদের ভিউয়ার্সদের বোঝার উদ্দেশ্যে আমি জাস্ট একটু, আঙ্কেল আপনি ওখানে থাকেন, আপনি ওখান থেকে আপনি কন্টিনিউ করবেন। ভিউয়ার্সদের বোঝার উদ্দেশ্যে আমি টেম্পোটা একটু ক্লিয়ার করে দিতে চাই। হোয়াট ইজ র‍্যাপ টেম্পো? র‍্যাপ টেম্পো বলতে আমরা এখানে বলতেছি, ধরেন আপনি ডাম্বেলটারে নামাইতেছেন নিচের দিকে, হ্যাঁ, নামানোর সময় আপনি 3 সেকেন্ড কিংবা 4 সেকেন্ড সময় নিয়ে যে নামাইতেছেন, 1 2 3, দ্যাট ইজ কল্ড র‍্যাপ টেম্পো। ইভেন উঠানোর সময় আপনি যদি 3-4 সেকেন্ড সময় নিয়ে উঠান, 1 2 3, দ্যাট ইজ কল্ড র‍্যাপ টেম্পো। এখন স্লোলি যে আমরা নামাই, স্লোলি আমরা কেন নামাই? যত স্লোলি নামাবো তত বেশি মাসেল ফাইবার গুলা ব্রেকডাউন হবে, তত বেশি মাসেল ফাইবার গুলা এঙ্গেজ হবে, তত বেশি মাসেল ফাইবার গুলোর মধ্যে লোড পড়বে প্রপার, কোনো কাঞ্চি বাদ থাকবে না। ফর এক্সাম্পল, ধরেন আমার এই বোতলটার মধ্যে ময়লা লেগে রয়েছে, হ্যাঁ, আমি বোতল যদি এমনি দ্রুত মুছা ফালাই দিই, দেখবেন অন্য জায়গায় ময়লা রয়ে গেছে। আর যে বোতলটা কাপড় দিয়ে এইভাবে আস্তে করে সুন্দর করে মুছি, তাহলে কিন্তু ম্যাক্সিমাম ধরে নিলাম 90% ময়লা এখান থেকে পরিষ্কার হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, সেম মাসেল ফাইবারও এভাবে করে আমরা ট্রেনিং করতে হবে আমাদের, এভাবেই ওয়ার্ক করে। আঙ্কেল প্লিজ কন্টিনিউ, সরি। আচ্ছা, এখন যেমন অনেকের একটা সবাই যখন বসা থাকে এরকম একটা, এটা হচ্ছে আমি বুঝি যে এটা ফাঁকি ঝুঁকি কথা, বাট যেহেতু আমরা পডকাস্ট করতেছি, আমাদের বিষয়গুলো সবাই দেখে, সবাই আমরাও শিখি, সবাই শিখে, এবং আমরা যতটুকু পারি নিজেরা যা জানি তা আমরা দেওয়ার চেষ্টা করি। সো সেক্ষেত্রে যেরকম কথা আসে যে আচ্ছা, কমন আমি বলি যে এই যে হেনরি র্যামবোর্ড এত এত বড় বড় বডি বিল্ডারদের ট্রেনিং করাচ্ছে, মিস্টার অলিম্পিয়া করতেছে, সে কি কোনো সময় এই লেভেলের ট্রেনিং করছে? সে তো করে নাই।
তো তার মানে কি ট্রেনিং ছাড়া আমি যদি পড়াশোনা করি তাহলে তো আমিও করাইতে পারবো? আঙ্কেল হ্যানিনা বডি লেভেলে ট্রেনিং করছে। আচ্ছা, হ্যানিনা বডি তাকে কম্পিট করতো, তার এই যে হাঁটু টিয়ার হয়ে গেছিল। ওকে, হাঁটু টিয়ার হয়ে যাওয়ার পর যখন তার সার্জারি হয়, সে ন্যাচারালি কম্পিট করতো, সে কখনো এনহ্যান্সড হয়নি। সে ন্যাচারালি কম্পিট করতো এবং তার যখন হাঁটু টিয়ার হয় সে হসপিটালে শুয়ে চিন্তা করে যে একে তো আমার হাঁটুটা ছিঁড়ছে, সেকেন্ড হচ্ছে আমি কি জেনেটিক্যালি ওইরকম সুপিরিয়ার, আমার স্ট্রাকচার কি ওইরকম সুপিরিয়ার যে আমি ওই লেভেলে যেতে পারবো কখনো বডি বিল্ডিং এ। তখন সে দেখলো যে না, তার স্ট্রাকচারটা ওই লেভেলের না, যে সে অনেক কিছু করলেও ওই ধরেন ফিল হিট যে কাটলার ওই লেভেলে যেতে পারবে না। ওকে, হ্যাঁ, ভেরি স্মার্ট লোক। তখন সে কি চিন্তা করছে যে যেহেতু আমি কম্পিট করার পাশাপাশি কোচিং করে, আমি আমার কোচিংটা ধরে রাখি, কম্পিটিশনটা ছেড়ে দিই। ওইটার পরে কম্পিট করে নাই এবং তার মানে কি কয় এটা ইংলিশে, ফার্মাকোলজি, আপনার পিইডিস, এগুলো নলেজ আসছে কারণ তার বোন ডক্টর, হ্যাঁ, তার ফ্রেন্ডস আছে অনেক ডক্টর, তার ফ্রেন্ডস এবং সে ডক্টরদের থেকে কিছু ডেটা কালেকশন করছে, দেন আস্তে আস্তে করে এই জিনিসগুলো অ্যাপ্লাই করতে 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 তার নিজের নলেজ সে ডেভেলপ করছে এবং মেডিকেলি তার ভালো লিঙ্ক আপ আছে, সব মিলায় তার এই নলেজ সে ডেভেলপ করছে এবং সেভাবে করে কাজ করে গেছে। এবং FST7 কি তার নিজের ক্রিয়েট করা? FST7 এর মধ্যে ম্যাজিক্যাল কিছু না। FST7 হচ্ছে সার্কোপ্লাজমিক ভলিউম সিস্টেম, মানে যেটা আপনার ভলিউম ট্রেনিং, যেটা মাসেলে ম্যাক্সিমাম পাম্প দিতে হেল্প করে। ওকে, ধরেন আপনি পর্যন্ত, হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে যে ওই যে একবার বলছিলাম না যে ট্রেনিং এর কয়েকটা ফেজ আছে। হাইপারট্রফি, প্রথমে আমরা মায়োফিব্রাল হাইপারট্রফি করি, মানে লার্জ মাসল ফাইবার গুলোতে আমরা হিট করি। যখন আপনি সব লার্জ মাসল ফাইবার শেষ, আপনার এনার্জিও শেষের দিকে, কিন্তু একটা এনার্জি আপনার রয়ে যায়, সেটা হলো ধরেন হাই রেপস করার সার্কোপ্লাজমিক এনার্জিটা রয়ে যায়, যেখানে আপনি আপনার ম্যাক্সিমাম ব্লাড ফ্লো, ম্যাক্সিমাম নিউট্রিয়েন্ট ড্রাইভ দিতে পারেন। সেইখানে এসে FST7 বলেন, তারপর SST বলেন, সার্কোপ্লাজমিক স্টিমুলেশন ট্রেনিং, যেটা দেখবেন আমি আপনাদের লাস্টের দিকে যেটা করি, কি করি, প্রথমে হেভি ওয়েট মারি, তারপর লাস্টের দিকে কিছু ড্রপ সেট মারি। ড্রপ সেটের মধ্যে ইসেন্ট্রিক, কনসেন্ট্রিক, টেম্পো, সুপার স্লো, স্ট্যাটিক হোল্ড, এগুলো অ্যাপ্লাই করি। সো এই সবকিছুই আপনার সার্কোপ্লাজমিক এর মধ্যেই পড়ে। একজন কোচ, আমার কাছে মনে হয় না, একজন কোচ মানে একটা অ্যাথলিটের জন্য কোচ হচ্ছে একজন গার্ডিয়ান, লাইক তার প্যারেন্টস এর মতন। কারণ কোচ তার একটা অ্যাথলিটকে, কিংবা একটা অ্যাথলিট বলেন কিংবা একটা ক্লায়েন্ট বলেন, জেনারেল ক্লায়েন্ট বলেন, একটা কোচ তার ইমোশনালি এবং মেন্টালি, ইমোশনালি এবং তার নিউট্রিশনালি সব দিকেই সে দেখে তারে বলে কোচ। কারণ কোচ কিন্তু একটা টিম চালায়। কোচ, ধরেন আপনি একজন জেনারেল মানুষের ট্রেন করতেছেন, আপনি একজন লাইফস্টাইল কোচ, আপনি কিন্তু তার পুরো লাইফস্টাইলটাকে কন্ট্রোল করতেছেন। কেমনে? নিউট্রিশনের মাধ্যমে লাইফস্টাইলটাকে ঠিক চেঞ্জ করতেছেন, নিউট্রিশন, হেলথ সাপ্লিমেন্টেশন, তার কিভাবে কোনটা করতে হবে এগুলা জ্ঞান দিয়ে তারে আপনি লাইনে আনতেছেন। এটা একটা কোচের কাজ। যে শুধু ট্রেনার, তার কাজ নিউট্রিশন প্ল্যান প্রোভাইড করা না। ট্রেনারের কাজ মানে হচ্ছে আপনি ট্রেনিং এ এক্সপার্ট, আপনি জানেন কিভাবে ট্রেন করাইতে হবে এবং সেটা আপনি মানুষকে করাইতেছেন। সেক্ষেত্রে আপনি ট্রেনার, ইটস ফাইন, ফ্যান্টাস্টিক, নো প্রবলেম। যেমন চার্লস গ্লাস, আপনি নাম শুনছেন, হ্যাঁ, ওয়ার্ল্ড ফেমাস ট্রেনার। সে কিন্তু নিজের কখনো কোচ হিসাবে দাবি করে না, সে দেখেন তার কিন্তু দাও আছে ট্রেনার, কারণ সে ট্রেনিং করায়, সে ট্রেনিং এর এক্সপার্ট, সে এটা জানে ভালো, সেটা করায়। এমন মানে এই না যে সে নিউট্রিশন জানে না, সে নিউট্রিশন জানে, বাট তার কি বলে এটারে, তার নিশ, তার যে আপনার তার যে স্পেশালিটি, তার স্পেশালিটি হচ্ছে ট্রেনিং। হ্যানি র্যামবার্ট ফুল প্যাকেজ, ট্রেনার, নিউট্রিশনিস্ট, মানে কোচ, এবং সে পুরা প্যাকেজ। একজন কোচ কিন্তু পুরো প্যাকেজ থাকে, ট্রেনিং এবং আপনার নিউট্রিশন সবকিছুর। কোচ হলো ফুল প্যাকেজ। কোচ অনেক বড় একটা ওয়ার্ড। একটা কোচ, একটা অ্যাথলিট বলেন, একটা জেনারেল মানুষ বলেন, আমি শুধু বডি বিল্ডারদের নিয়ে এখানে বলতেছি না, বডি বিল্ডার এবং একজন কোচ কিন্তু সব মানুষই ট্রেন করায়, জেনারেল মানুষও করায়, বডি বিল্ডিংও করায়। এখন যেমন আমি অ্যাজ এ কোচ, আমি জেনারেল মানুষও ট্রেন করাই, আমি বডি বিল্ডারও ট্রেন করাই। সো আবার অনেকে আছে শুধুমাত্র জেনারেল মানুষ ট্রেন করে, বডি বিল্ডার ট্রেন করায় না, সেটা হলো লাইফস্টাইল কোচ। আমি লাইফস্টাইল কোচিংও করাই, আবার কন্টেস্ট প্রেপ অ্যাথলেট কোচিং। হ্যাঁ,
তারপরে যারা জেনারেল থেকেও একটু অ্যাবভ আছে, লাইক ট্রান্সফরমেশন, বডি রিকম্পোজিশন, সেগুলো আমি করাই, আপনিও করান। তো অ্যাজ এ কোচ আমি যতদিন ধরে কাজ করতেছি, একজন কোচের দায়িত্ব অনেক। একজন কোচ তার অ্যাথলেটের ফিজিক্যাল, মেন্টাল সব দিক কন্ট্রোল করে। একজন কোচ তার জেনারেল ক্লায়েন্টের মেন্টাল হেলথ, ফিজিক্যাল, মেন্টাল সবকিছু কন্ট্রোল করে, সে তার সবকিছু দেখে। এবং বললাম না যে অ্যাজ এ প্যারেন্ট, অ্যাজ এ গার্ডিয়ানের মতো রোল প্লে করে হচ্ছে কোচ। এখন এমন একটা অবস্থা হয়েছে যে আমার কাছে মনে হয় যে একটা কোচ হইতে হইলে আপনার অনেক এক্সপিরিয়েন্স দরকার, অনেক। কারণ অনেক এক্সপিরিয়েন্স না থাকলে, অনেক পজিটিভ এক্সপিরিয়েন্স, মানে আপনি কাজ করছেন, গুতাইছেন, খোঁচাইছেন এই লাইনে, ওই এক্সপিরিয়েন্স না থাকলে আপনি মানুষের সাথে কিভাবে কথা বলবেন, আপনি মানুষের হ্যান্ডেল করবেন কেন? আপনি একের অধিক মানুষ হ্যান্ডেল করতে পারবেন না আপনি এক্সপিরিয়েন্স ছাড়া, সম্ভব না। কিন্তু এখন দেখা গেছে যে ঘরে ঘরে কোচ। আপনার এক লোক ঠিক মতন সে বাংলা কথাই কইতে পারে না, সেই লোক বলতেছে আমি কোচ। আপনি মানুষের সোশ্যাল মিডিয়াতে এক ছেলেরে ওয়ার্কআউট করাইতেছেন, ডাম্বেল হাতে দিয়া, প্লেট হাতে দিয়া, মাথার উপরে ডাম্বেল রেখে ব্যায়াম করে নিজের কোচ দাবি করে ফেলাইতেছে, এবং মানুষও লিখতেছে কোচ। যে লিখতেছে ওরও আমার মন চায় পিটাই। কারণ এইভাবে করতেছেন কি, যে কোচের এত বড় একটা সম্মানের জায়গা, এটারে আপনি ছোট করে ফেলাইতেছেন। এবং সোশ্যাল মিডিয়া ওয়ার্ল্ড ওয়াইড, আমি একটা কথা বললে এটা সারা পৃথিবীতে ছড়ায়। হ্যাঁ, তো আমাদের দেশের সম্বন্ধেও কেমন একটা ধারণা আসবে। আপনি আর আমি যতই একটা লোকের বলি যে আপনি আমার বাবার মতন, কিন্তু আপনি কোনোদিনও আপনার বাবার সম্মানটা তারে দিবেন না। বাবাই নো, ঠিক না? সো একজন কোচের রেসপেক্টটা যেরকম, এটা যেন তেন মানুষে এই নামটা দিয়ে এই রেসপেক্টটা নষ্ট করার কোনো মানে হয় না, যেটা এখন মানুষ করতেছে। সেম ধরেন যে ট্রেনার কিন্তু এখনকার দিনে তো কেউ বলতেই চায় না আমি একজন ট্রেনার। আরে ভাই, ট্রেনার তো ছোট জিনিস না, ট্রেনিং সম্বন্ধে জানা অনেক নলেজের ব্যাপার, অনেক ডেপথ ডিটেল লাগে। ইভেন আপনার ট্রেনিং সম্বন্ধে মানুষের জানতে জানতে বছরের বছর লেগে যায়। আপনি যাই দেখেন যে মিলোস সারচেভ, হ্যানি র্যামবর্ড, তারপরে ক্রিস অ্যাসিটো, তারপর ক্রিস সাইকো লুইস, এরা এখনো যাই দেখেন ট্রেনিং সম্বন্ধে শিখতেছে। তারপর হাইপারট্রফি কোচ প্যাট্রিক টোর, এরা এখনো দেখবেন ট্রেনিং সম্বন্ধে নিজেরা আপডেট করে, এখনো কোনো কিছু পাইলে ওই জিনিসগুলো তারা শেয়ার করে। আমার কোচ ডেভ পলম্বো, তারা এখনো কোনো কিছু পাইলে জিনিসগুলো শেয়ার করে, তারা এখনো নলেজ গ্যাদার করার চেষ্টা করতেছে। কিন্তু আমাদের এখানে সমস্যা হয়ে গেছে কি, যে ওই যে সোশ্যাল মিডিয়াতে দুইটা নাম বানানোর জন্য, যে আমি আপনাকে দিলাম এই খাবার খেলে আপনার ফ্যাট লস হয়ে যাবে, অনলি দিস ফুড উইল লুজ বডি ফ্যাট, এগুলা করার জন্য মানুষ আর নিজের কোচ বানায় ফেলাইতেছে, এবং মানুষও মেনে নিতেছে এরা কোচ। যা দেখেন এর কোনো ক্যাপাসিটি নেই মানুষ হ্যান্ডেল করার। এই লোকই মানুষে বলতেছে যে অ্যানাভারা ইনস্টল না খেলে আপনার ফ্যাট লস হবে না, যেখানে অ্যানাবলিক স্টেরয়েডের কোনো কাজই নেই ফ্যাট লসের। ডিরেক্টলি এটা ফ্যাট লস করে না। আপনার ডায়েট আপনার ফ্যাট লসে হেল্প করবে, আপনার কার্ডিও আপনার ফ্যাট লসে হেল্প করবে, আপনার ট্রেনিং আপনার ফ্যাট লসে হেল্প করবে। এটাই তো বোঝে না, আমি ফ্যাট লস সাপ্লিমেন্টটাতে দিব, আমার বডিতে কত পার্সেন্টেজ ফ্যাট থাকার পর এটা কাজ করবে। আপনি কিংবা আমি, আমরা দুইজন এখন ধরেন আমাদের যে বডির অবস্থা আছে, ধরেন আমরা মনে করতেছি যে অনেকে মনে করে অ্যানাভার খাইলে মনে হয় ফ্যাট লস হবে। ধরেন আমি আর আপনি এক ডিব্বা অ্যানাভার খাইয়া আর পেট ভরে কাচ্চি খাই ঘুমাই থাকি, দিয়ে কতটুকু ফ্যাট লস হয়? কতটুকু ফ্যাট লস হয়? ইভেন হার্ডেস্ট ফ্যাট বার্নার যদি আমরা খাই, ধরেন হাইড্রোক্সি কার্ড খাই, যদি আপনি কাচ্চি খাই ঘুমাই থাকেন, আপনার বডি ফ্যাট বার্ন করবে? এগুলো হইতেছে ওইরকম যে ধরেন আপনি 50 কেজি ডাম্বেল প্রেস করবেন, 50 কেজি দিয়ে মারার আপনার অ্যাবিলিটি যদি থাকে, তাহলে আমি আপনার এই স্পট দিয়ে মারাতে পারবো। আর আপনি যদি অ্যাবিলিটি না থাকে, তাহলে আমি আপনার এই স্পট দিয়ে কি করবো? আমার তো ওই শক্তি নেই আপনার স্পট দেওয়ার। সেম, আপনি যদি ডায়েট না করেন, বডিকে যদি মেটাবলিক্যালি অ্যাক্টিভ না বানান, বডিতে যদি ফ্যাট বার্নিং এনভায়রনমেন্ট ক্রিয়েট না করতে পারেন, তাহলে ফ্যাট বার্নার যে 2-4% হেল্প করে, এটা আপনার জন্য কিছুই না। এটার মানে হইতেছে আপনি একটা সাগর পানির মধ্যে গিয়ে একটু দিতেছেন। ওই যে দিন শেষে না, আপনি যে সাপ্লিমেন্টটা সাজেস্ট করছেন বা এনে দিচ্ছেন, ভালো না, ফেক ছিল, কোনো কাজ করে নাই। 2 নাম্বার সাপ্লিমেন্ট, 2 নাম্বার। আচ্ছা, আরেকটা বিষয় হলো, ইদানিং না, বেশ কিছুদিন যাবতই দেখা যায়, ইদানিং আরো বেশি দেখি, চোখের সামনে পড়ে, সে নিজে জুস ইউজ করছে। কমন কিছু আমরা কি জানি, টেস্টোস্টেরন করার জন্য, যেমন আপনার নর্মাল গুলাই আর কি, ফ্যাট বার্নিং এর জন্য, বুস্ট করার জন্য, বুস্ট করে না, যেমন এই যে নর্মালি যেটা আর কি ফ্যাট লসের ক্ষেত্রে দেখা গেল যে ক্লেন ইউজ করাচ্ছে, একটু মাসেল হার্ডনেস এর জন্য উইনস্টল ইউজ করাচ্ছে, অ্যানাভার ইউজ করাচ্ছে,
আর ওদিক দিয়ে দেখা গেল যে একবারে বাংলা নামী বইলা দিয়ে টেস্টানল ইউজ করাচ্ছে। হ্যাঁ, সো সেক্ষেত্রে সে কিছুদিন যাবত বডি বিল্ডিং করতেছে, সে নর্মাল মানুষদেরও এগুলা ইউজ করাচ্ছে। সে কম্পিট করবে না, বা কম্পিট করলেও আমি কিভাবে সাজেস্ট করি যে তোমার মাসেল ধরে রাখার জন্য তোমার টেস্ট ইউজ করা উচিত উইকলি 250 থেকে 500 ইউজ করাচ্ছে। তারপর দেখা গেল যে উইনিস্টল ইউজ করাচ্ছে কাটিং এর জন্য, ক্লেন ইউজ করাচ্ছে, উইনিস্টল মাসেল হার্ডনেস এর জন্য ইউজ করাচ্ছে, ক্লেন ইউজ করাচ্ছে ফ্যাট বার্নের জন্য, এবং এটা অ্যাভেলেবেল হচ্ছে, অ্যাভেলেবেল দেখতেছি চোখের সামনে। হ্যাঁ, জিমের ওয়াশরুমের মধ্যে যাচ্ছে, ইনজেক্ট পাওয়া যাচ্ছে, বের হচ্ছে, চেহারার দিকে মাঝে মাঝে তাকায় থাকে, কি ইনজেক্ট করলো, কনফিউশনে বেরো যায় আসলে কেন করছে, কি কারণে করছে। এগুলো যে মিস ইউজ গুলো হচ্ছে, এটা কিন্তু ভালো কিছু হচ্ছে না, এটা খুবই খারাপ হচ্ছে। এবং এটা মানে মানুষের মধ্যে একটা ধারণা হয়ে গেছে যে একটা নর্মাল বডিও যদি বিল্ড করতে যায় তাহলে তাকে জুস ইউজ করতে হয়। এই জিনিসটা খুব বাজে আকার ধারণ করছে ইদানিং। এটার জন্য দেখা গেল যে সাজেস্ট করতেছে তারও গাইনো হয়ে রয়েছে। এগুলো আসলে ভালো কিছু না, ভালো লাগে না। কারণ হয় কি, আমরা তো জেনারেল মানুষ নিয়ে কাজ করি আঙ্কেল বেশি, চোখের সামনে তো সব ঘুরতে থাকে, মাঝে মাঝে খুব ফেড আপ লাগে, ভালো লাগে না বিষয়গুলো। আসলে এগুলো কি করতেছে? প্রবলেমটা হয়ে গেছে কি যে আমাদের বডি বিল্ডাররা ইরেসপন্সিবল ভাবে কিছু জিনিস ইউজ করে। যেমন আমি মনে করি, ধরেন আপনি, আমি, আমার ভাইস্তা কিংবা আপনি আপনার ছেলে সন্তান এর সামনে সিগারেট খাবেন? নো। কেন খাবেন না? কারণ সে এখান থেকে এই বাজে শিক্ষাটা নিবে। ঠিক না, বাজে শিক্ষাটা নিবে। ধরেন আমি স্মোক করি, কথার কথা আমি করি না, কেউ আমার মনে করেন সিগারেট খায়, আমিও না, আমার আঙ্কেলও না, আমরা কেউ স্মোক করি না। আমি স্মোক কুইট করছি অলমোস্ট 5-6 বছর হয়ে গেছে। তো আমরা কেউই স্মোক করি না। এখন বিষয় হচ্ছে যে যারা স্মোক করে, কেউ যদি সিগারেট খাইলে কিন্তু সে বেয়াদব না, সে খারাপ না। সিগারেট একটা লোক খাইতেই পারে, এটা তার ব্যক্তিগত ব্যাপার, যদি এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সিগারেট স্বাস্থ্যের জন্য ভালো না, আমি আর আপনি জানি। কিন্তু আমরা বাচ্চাদের সামনে কেন সিগারেট খাই না? কারণ এই বাচ্চাটা আমাদের থেকে একটা ভালো, মানে একটা খারাপ শিক্ষা নিবে, এটা বাচ্চার জন্য খারাপ, এটা আমি তার হেলথের জন্য খারাপ জিনিস প্রমোট করতেছি। আর অন্য একটা লোক যে স্মোক, ধরেন একটা অ্যাডাল্ট মানুষ, ধরেন 20-21 বছর বয়স, তার সামনে যদি আপনি খান কিংবা যেই খায়, ওর সামনে খাইলে যে পরিমাণে একটা ব্যাড ইম্প্যাক্ট পড়বে, ব্যাড ইম্প্যাক্ট একটা ছোট বাচ্চার সামনে খাইলে কিন্তু এটা থেকে বেশি ব্যাড ইম্প্যাক্ট পড়বে। কারণ ওর কিন্তু এটা সম্বন্ধে কোনো ধারণা নাই। বাট যার মধ্যে ভালো মন্দ বোঝার ক্ষমতা আছে, ওই লোকের সামনে খাইলে যেটা হইতে পারে যে ও কিন্তু বুঝে কোনটা ভালো কোনটা মন্দ, ও কোনটা অ্যাকসেপ্ট করবে না করবে, এটা ব্যক্তিগত ব্যাপার। কিন্তু বাচ্চাটার কিন্তু ওই ক্যাপাসিটিটা হয়নি। আমরা যারা বডি বিল্ডিং করি, অ্যাডভান্স লেভেলে চলে গেছি, আমাদের কাছে জেনারেল মানুষরা বাচ্চাদের মতো। আমরা যদি এখন জেনারেল মানুষের সামনে ইনজেকশনের মধ্যে ভায়াল থেকে টাইনা এভাবে ইনজেকশন নিয়ে তার সামনে বসে মারি কিংবা বানাই, এবং তার মধ্যে কিউরিসিটি জায়গায় যে এই জিনিস, ধরেন আঙ্কেল আপনার মতন একটা মানুষ কিংবা ধরেন এক্স একটা বডি বিল্ডার, কথার কথা, তার মতন একটা ভালো ফিজিক্যাল মানুষ যদি নর্মাল মানুষের সামনে ইনজেক্ট করেন আপনি, এবং মানুষ যদি এটা দেখে, মানুষ ধারণাই করে নিবে যে আপনি এটা নিছেন দেখি আজকে আপনার এরকম বডি। আপনার হার্ডওয়ার্ক সব পানিতে, সব পানি, ঠিক না? কারণ যে কোনো নেগেটিভ জিনিস মানুষের অ্যাট্রাক্ট করে বেশি। নেগেটিভ যে কোনো ভিডিও কিন্তু ভাইরাল হয়, এটার কারণ হচ্ছে নেগেটিভ যে কোনো জিনিস মানুষকে অ্যাট্রাক্ট করে বেশি। আমি অ্যানাবলিক স্টেরয়েড আমি খারাপ বলবো না, আমি পার্সোনালি আমি ইউজ করছি অ্যানাবলিক স্টেরয়েড। আমার ইউজ করে আমার এখন পর্যন্ত আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি। দ্যাট ডাজন্ট মিন আমি এটা প্রমোট করতেছি না যে আপনি এটা নেন। আমার সমস্যা হয়নি, হ্যাঁ আমার সমস্যা হয়নি, কারণ আমি ইউজ করছি, আমি অ্যাবিউজ করিনি, আমি ওভারডোজও করছি আগে ব্যাক ইন ডেজ। তখন আমার ভুল ছিল, আমি এক্সপিরিয়েন্সের কারণে, এক্সপেরিমেন্ট চালানোর কারণে করছি অনেক কিছু। বাট যখন থেকে আল্লাহ পাক আমার ভালো কোচটা আমার সাথে মিলাই দিছে, তখন থেকে আমি আর কোনো ভুল করিনি। এবং লাকিলি আমি একটা ভালো কোচ, লাকিলি এবং আমার হার্ডওয়ার্ক সব মিলায়া একটা ভালো কোচ পাইছি দেখে আমি আজকে জানতে পারছি যে কিভাবে জিনিসগুলো করতে হয় সেফটি ভাবে। নাহলে কিন্তু আমিও আজকে ওই অ্যাবিউজার লিস্টেই পড়তাম। তো যারা না জেনে করতেছে নর্মাল মানুষরা, তারা কিন্তু বুঝতেছে না আসলে এটা কেমনে ইউজ করতে হবে। বেশিরভাগ মানুষের ধৈর্য নাই। আপনার আমার যে ধৈর্যটা আছে এটা অনেক মানুষের মধ্যেই নাই।
তো নর্মাল মানুষের সামনে যখন আমরা এই জিনিসগুলোরে ওপেন আপ করতেছি, নর্মাল মানুষ এই জিনিসগুলোরে দেখতেছে, তখন তাদের মধ্যে মনে হইতেছে যে এই বডি বানাইতে হলে এটি নিতে হবে, বাট বডি বানাইতে হলে যে এটা নিতে হবে এটা কিন্তু ভুল। আমরা আগে বডি বানাইছি, তারপরে গিয়ে যখন আমাদের নেক্সট লেভেলে কম্পিটিশনের জন্য যাওয়ার প্রয়োজন পড়ছে তখন গিয়ে আমরা এই জিনিসগুলোর সহায়তা নিছি, যাতে আমরা আমাদের প্রোটিন সিনথেসিস আরো বাড়াইতে পারি, আমাদের পারফরমেন্স আরো বেটার করতে পারি, রিকভারি আরো বেটার করতে পারি। কারণ আমরা কম্পিটিশন করি, আমাদের ওই লেভেলের ইন্টেন্সিটি মেনটেন করতে হয়, ওই লেভেলে মাসেলে প্রেসার পড়ে আমাদের। তো এইটার জন্য আমি সবাইরে হাইলি রিকোয়েস্ট করব যে যারা বডি বিল্ডিং করতেছেন, অ্যাটলিস্ট আপনারা নিজেদের সম্মানটা বাঁচানোর জন্য, নিজেদের সম্মানটা রাখার জন্য জিমে ওপেনলি এই জিনিসগুলো ইউজ করেন না। জিমে ওপেনলি জিনিসটা করেন না, কারণ এটা মানুষ বুঝবে না। এবং আপনি এমনও বডি বিল্ডার আছে যারা এগুলো ইউজ করতেছে, তার তো ওই অ্যাবিলিটিও নেই যে আমি এক্সপ্লেইন করবো একটা মানুষরে যে আমি কি নিতেছি, কেন নিতেছি, ভালোভাবে এক্সপ্লেইন করতে পারে না। অনেকে নিলে, অনেকে জন জিজ্ঞেস করতেছে যে ভাই এটা কেন নিতেছে, বাইরে নিলে বডি নিতে হইব, এরকম উত্তর দিতেছে। তো আপনি যেটা এক্সপ্লেইনই করার ক্ষমতা নেই সেটা মানুষ সামনে কেন নিতেছেন, এই জিনিসটা আপনি নিজেও জানতেছেন যে এই জিনিসটা একটা নর্মাল মানুষের জন্য ভালো না। এখন ধরেন আপনার আমার অর্গান ঠিক আছে, অনেকের বডি কিন্তু স্টেরয়েডের লোড নিতে পারে না, অনেকের অর্গান, দ্যাটস ওয়াই কিন্তু কিছু বডি বিল্ডার অনেক দূর যেতে পারে, কিছু বডি বিল্ডার যেতে পারে না। আপনি যদি লাকি এনাফ হন, আপনার অর্গান যদি এরকম শক্ত পাকাপোক্ত হয়, তাহলে আপনি স্টেরয়েডের লোড নিয়ে অনেক দূর যেতে পারবেন। আর যদি আপনি অর্গান ভিতরে অর্গান যদি এরকম পাকাপোক্ত না হয়, আপনি বেশি দূর যেতে পারবেন না। দ্যাটস ওয়াই এখনো অনেক বডি বিল্ডার মরে গেছে, অনেক বডি বিল্ডার হসপিটালে আছে, অনেক বডি বিল্ডার এখন সুস্থ সবল হয়ে ঘুরতেছে। দ্যাটস ওয়াই জেনেটিক এখানে অনেক বড় একটা রোল পালন। এখন ভাই যার স্ট্রাকচারালি মানে প্রথমে জেনেটিকের কিন্তু অনেকগুলো ফ্যাক্ট আছে, তার মধ্যে প্রথম যে চিহ্নটা ওটা হলো আপনার স্ট্রাকচারাল জেনেটিক, আপনার স্ট্রাকচার, আপনি দেখতে কেমন বডিটা। তো আর যদি স্ট্রাকচারাল জেনেটিক খারাপ হয়, সে পৃথিবীর সব স্টেরয়েড যদি গোলায় খায়া ইনজেকশন মাইরাও যদি কাজ চালায়, সে ধরেন মনে করেন একটা সাকিব আলম জিম হইতে পারবো না, সে একটা তামির আনোয়ার হইতে পারবো না। কারণ প্রথমেই তো মারা, প্রথমেই মায়ের, কারণ ওইখানে তার ওই স্ট্রাকচারটাই তো নাই। এখন সে মনে করতেছে যে আমি সব জুস নিমু নিয়া সাকিব আলম জিম আর আনোয়ার মুরাইয়া তামির আনোয়ার, এরকম মানুষ মনে করতেছে, বাট এটা সম্ভব না। যদি হইতো, তামির আনোয়ার কয়টা আছে বাংলাদেশে? আসবেও না, আপাতত দেখি না চোখে। এই এজ পর্যন্ত এই লেভেলে বডি গ্রো করা, এবং বর্তমান ভিডিওগুলো তো দেখতেছি যে যে পরিমাণ গ্রো করছে, কষ্ট করছে, এবং তার মানে রেগুলারিটি খুব ভালো ছিল, এটা আমরা সব আমাদের চোখের সামনে। ডেফিনেটলি কোনো সময় কন্টেস্ট গ্যাপ দেয় নাই, কোনো সময় ইয়া করে না, আজকে দেন এই পর্যায়ে এসে সে প্রো প্লেয়ার। আপনি দেখেন রনি কোলম্যান একজন বড় বডি বিল্ডার, ফিলি তো একজন বড় বডি বিল্ডার, কিন্তু আপনি কি কার থেকে কার মানে ফালাই দিতে পারবেন কোনটারে? নো, না। আপনি সেপারেট একটা ফিল হিট, সেপারেট একটা রনি কোলম্যান দেখান, পাবেন না। না, আসলে তো নাই, রনি কোলম্যান তো নাই, ফিলি তো নাই, ফিলি তো নাই, এক্স্যাক্টলি। এই দুই ক্যাটাগরি হলো, কাটলারও নাই, মানে একদম যে যার যার মতো বেস্ট। এখন তাহলে যে অলিম্পিয়াতে 10 নম্বর হয়, 15 নম্বর হয়, 19 জন তো টপ জন, প্রতিবার কিন্তু 19 জন প্লেস, মানে 19টা প্লেয়ার খেলে, 19টা প্লেয়ার থাকে, সবাই তো টপ। যে 19 নাম্বার হয়, ওগুলো যে হিউজ সাইজ, কিন্তু ওই লোকও কিন্তু স্ট্রাকচারালি যারা টপ 5-এ আছে ওদের ধারে কাছেও না। না, একদমই না। তাইলে ওয়ার্ল্ডের টপ 19 বডি বিল্ডারই যদি একজনের কাছে সামনের কাছে না যেতে পারে, তাইলে ভাই আমরা নর্মাল মানুষরা যারা স্ট্রাকচারালি উইক, তার কই থেকে চিন্তা করি, করতে পারি। ঠান্ডা মাথায় বিষয়গুলো চিন্তা করতে হবে। তো যে আমি একটা লোকরে দেখলাম, দেখে মনে করলাম আমার এরকম বডি বানাইতে হবে, ঠিক আছে, গোল সেট করেন যে আমি একটা সুন্দর ফিজিক বানাতে চাই। বাট যদি আপনি একবার চিন্তা করে ফেলেন যে আমার এই স্ট্রাকচারালি লাগবে, এই স্ট্রাকচারই আমার লাগবে, তাইলে আপনার স্ট্রাকচারালি অ্যাটলিস্ট ওর থেকে 19-20 কিংবা 18-20 যাইতে হবে। যদি আপনার মধ্যে স্ট্রাকচারালি ক্যাপাসিটি না থাকে, প্রথম জিনিসটা যেটাতে মাইর, ওটা না থাকলে আপনি ওইটা যেতে পারবেন, শেষ, সিম্পল। তো মানে জিনিসগুলোকে রিয়েলিস্টিক চিন্তা করা উচিত যে স্টেরয়েড সবার জন্য না, যারা কম্পিটিশন করে তাদের জন্য, ইভেন তাদের যারা কম্পিটিশন করে ওই তাদের জন্য, সবার জন্য স্টেরয়েড না। হ্যাঁ, তো ওইটা সেপারেট টপিক। আপনারা জেনারেল ফিটনেসের মধ্যে জিনিসটারে মিক্স ম্যাচ করে ফেলায়েন না। ন্যাচারালি অনেক ভালো ফিজিক ডেভেলপ করা যায় মানে কি যাবে 100 যাবে। আমরা আগে ন্যাচারালি ডেভেলপ করছি, তারপরে গিয়ে আমরা নেক্সট লেভেল চিন্তা করছি। সো ন্যাচারালি অনেক ভালো ফিজিক ডেভেলপ করা যায়, এখনো ভালো সাপ্লিমেন্টেশন আছে, ভালো নিউট্রিশন প্ল্যান ফলো করে সবকিছু করা যায়। ব্যাপারটা হচ্ছে ধৈর্য, এবং আপনার একজন রাইট কোচ লাগবে যে আপনাকে এই সঠিক গাইডলাইনটা দিতে পারবে।
ঘুরে ফিরে সেই একই জায়গায় রাইট কোচ লাগবে। রাইট কোচ লাগবে। ওই যে সো Right কল্ড coach, right একটা লোক যে বস্তির মতন কথা বলে ফেসবুকে মানুষ দিয়েছে কোচ, ওই লোকের কাছে গেলে আপনার জিনিসগুলো হবে না। True. তো মানে আমার কথাগুলো শুনতে খারাপ লাগলো, আমি ভাই একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি। না, আমরা মানুষগুলো কেমন জানি, আমরা কি সিলেক্ট করতে পারি না? আমরা কি এতটাই নির্বোধ? আমরা কি একটু বুঝি না? সস্তায় বস্তা বেরা পায়, অবাক লাগে। অথচ আমরা কত হার্ড ওয়ার্ক করি, সবাই কত 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 পরিশ্রম করে আজকে এই পর্যায়ে আসছে। কত কষ্ট বডি বিল্ডিংটা সেম ভাবে মেনটেন করা, প্রপার ডায়েট, প্রপার ওয়ার্কআউট। আমরা তো ইনহ্যান্স অনেক লাস্টের দিকে পড়ে, কিন্তু ডায়েট আর ওকে বলো। মানে 2 দিন আগের কথা, একজন অ্যাথলিট, তার ব্লাড ওয়ার্কের কথা বলছি, সে বলতেছে যে অর্ধেক ব্লাড ওয়ার্ক করছি ভাইয়া, ওগুলা তো আপনারা পাঠিয়ে দিছি, তো বাকিগুলা করার মহান বাজেট হাতে টাকা নেই। আমি বললাম যে আচ্ছা তাইলে, আমি একটু বাড়ি দিলাম, তারপর আমি বললাম যে তাইলে আমরা সবকিছু শুরু করে দিই না, সব সুপার সাপ্লিমেন্ট এন্ড সাপ্লিমেন্ট। কয় হ্যাঁ হ্যাঁ ভাই আমি রেডি আছি। আমি বললাম তাহলে সুপার সাপ্লিমেন্ট গুলা কি নিতে পারবেন এখন? কয় আপনি দেন না ভাই, আমি কালকের মধ্যে সব নিয়ে এসে পড়ব। আমি বললাম তাহলে রিমেইনিং ব্লাড ওয়ার্ক, আমি বললাম তাহলে রিমেইনিং ব্লাড ওয়ার্কের জন্য আপনার টাকা নেই, কথা কয় না। এই হচ্ছে আমরা মানুষ। আপনি মানে একজন ভালো কোচ হায়ার করবেন না 2 টাকা বেশি দিয়া, যেই কোচ আমি মনে করি যে আমাকে যদি কেউ হায়ার করে, আমি আপনাদের চ্যালেঞ্জ করতে পারি জেনারেল মানুষ হিসেবে, যদি কেউ আমার কাছ থেকে কোচিং নেয়, আমি চেষ্টা করবো তারে কিছু টাকা সেভ করে তার হেলথ সেভ করার। আপনার কাছ থেকে যদি কেউ কোচিং নেয়, আমি চ্যালেঞ্জ করতে পারি যে জিম ভাই এইটুকু মানুষরে হেল্প করবে যে সে রং সাপ্লিমেন্ট নেওয়া, রং প্ল্যান ইউজ করা কিংবা রং প্ল্যানে চলা থেকে আপনারা বাঁচাইতে পারবে, এবং যেটা আপনার অনেক টাকা সেভ করবে। আমি গ্যারান্টি দিতে পারি জিম ভাই যদি আপনার ট্রেন করে, গ্যারান্টি। ঠিক না? এটা আমি মনে করি এটা আমাদের রেসপন্সিবিলিটি, একটা মানুষের টেক কেয়ার করা 100% রেসপন্সিবিলিটি। কারণ তার সুস্থতা, তার সবচেয়ে তার দৈহিক যে বিষয়টা, একটা মানুষ সুস্থ থাকা, এটা আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত। সে আমার কাছে আসছে সুস্থ হওয়ার জন্য। তা আমি তো অবশ্যই আমার নিজের খারাপ চাবো না, তাহলে আমি তার খারাপ কেন চাবো? এবং এটাই খুব অবাক লাগে আসলে। অনেক কিছু বলতে পারি না, এই জন্য পডকাস্টের মাধ্যমে বিষয়গুলো প্রকাশ করলাম। যারা বুঝার তারা বুঝবে, যারা বুঝবে না তারা কখনোই বুঝবে না। এখন ঘুমন্ত মানুষরে জাগানো যায়, কিন্তু আমি জেগে জেগে যদি বলি যে আমি ঘুমাই থাকবো, কোনো ওয়ে নেই তাকে জাগানোর। কারণ পজিটিভ জিনিসও তাকে পে করতে হবে, নেগেটিভ জিনিসও তাকে পে করতে হবে। এবং আমার কথা হচ্ছে কি, দেখেন, যখন মানুষ ওই যে সো কল্ড কিছু কোচ, তাদের কাছে যায়, যাওয়ার পর তাদের যখন তারা তাদেরকে জুস দেয়, সবকিছু দেয়, জুস অ্যানাবলিক সব দিয়ে দেওয়ার পরে যখন ওই লোকটা কোনো সাইড এফেক্ট হয়, এবং আমি শুধুমাত্র ওই ট্রেনারের দোষ দিব না, আমি বলবো ওই লোকটারও দোষ আছে। কিন্তু যখন আপনার সমস্যাগুলো হয়, তখন আপনার রেসপন্সিবিলিটি আপনি নিবেন? আপনার ওই কোচও নিবে না, আপনি নিজেও নিবেন না। আপনি তখন খালি হাই উতাস করবেন যে আমার এই যে বডি বিল্ডিং করে আমার এই হয়ে গেছে, আমার জিম করে আমার এই ক্ষতি হয়ে গেছে। আবার জিম করে আপনার ক্ষতিটা হয়নি, আপনি নিজে ক্ষতি করছেন, আপনার ক্ষতির জন্য আপনি নিজে দায়ী। তো কোচ এবং ট্রেনারের পার্থক্যটা আমি মোটামুটি মনে হয় আমি আর আঙ্কেল মিলে এটাকে ক্লিয়ার করতে পারছি। আঙ্কেল, আপনার যদি 2 লাইন বলার থাকে, আপনি এটা 2 লাইন একটু ফিনিশিং এ বলতে চান, বলতে পারেন। আলহামদুলিল্লাহ, যথেষ্ট। মানে এটা যদি আমরা যদি আরো টানতে থাকি, আমাদের সারাদিন চলে যাবে। কারণ যেহেতু এই লাইফই মেনটেন করতেছি ছোটকাল থেকে, কথা বলতে গেলে অনেক কথা আসে, তো সামনে আরো বলবো। তো অনেক কোশ্চেন যেহেতু এসে পড়ছে, এই আনসার গুলো দেওয়া উচিত। রাইট। সো কিছু ইনস্টাগ্রামে আমার আস্ক মি থেকে কিছু কোয়েশ্চেন আমার আছে, যেগুলোর মধ্যে থেকে আমি ভালো কোয়েশ্চেন 2-1 অ্যান্সার দিব আমি আর জিম ভাই। প্রথমে একটা প্রশ্ন আছে যে বিফোর ওয়ার্কআউট হুইচ কাইন্ড অফ ফুড শুড আই টেক, লাইক এগস, বানানা। আমরা ওয়ার্কআউটের আগে কি টাইপস এর ফুড নিতে পারি, প্রোটিন এবং কার্বোহাইড্রেট এবং ফ্যাট এর মধ্যে থেকে, মানে কি ফুডের কম্বিনেশন আমরা নিতে পারি? তো জিম ভাই আপনি। আমরা কি কার্ব এবং প্রোটিন দুইটাই লাগবে ওয়ার্কআউটের আগে, বিফোর। ধরেন আপনি একজন ক্লায়েন্ট রে এটা জাস্ট প্রি ওয়ার্কআউট মিল সাজেস্ট করতেছেন, আপনি কি দিতে পারেন? পটেটো এন্ড চিকেন, পটেটো এগ হোয়াইট, অথবা দেখা গেল যে অনেকে আছে যে খুব তড়িঘড়ির মধ্যে অফিস থেকে চলে আসতেছে, তা সে জিমে এসে জাস্ট একটু রেস্ট নিয়ে তারপর ওয়ার্কআউট করবে, সেক্ষেত্রে সে বানানা খেতে পারে। বানানার সাথে এগ না পেলেও সে অন্তত কার্ব সোর্সটা নিতে পারে, কারণ আমার ওই সময় স্ট্রেংথ খুব দরকার এবং লং টাইম এনার্জি দরকার। সো সেক্ষেত্রে কার্ব হিসেবে আমরা রাইস রাখতে পারি, প্রোটিন হিসেবে চিকেন রাখতে পারি, রাইস এন্ড এগ হোয়াইট রাখতে পারি, পটেটো এগ রাখতে পারি, বানানা এগ রাখতে পারি, অথবা
আর কিছু না পারলেও কার সোর্স তো আমার লাগবেই, আমরা বানানা খেতে পারি, এটা অ্যাভেলেবেল। খুবই ভালো অ্যাডভাইস দিচ্ছেন আঙ্কেল। আমি আমার 2টা অপশন দিব। যারা অফিস করে তারা ধরেন আপনি সকালবেলা বাসা থেকে অফিস যাওয়ার সময় আপনি হোয়াইট ব্রেড কিংবা ব্রাউন ব্রেড কিংবা ঘরে বানানো আটা রুটির মধ্যে পিনাট বাটার অথবা অ্যালমন্ড বাটার মিশাই নিয়ে গেলেন, এরপর এটার মধ্যে একটা কলা দিলেন, আর সাথে আপনি 2-3টা হোল এগ কিংবা এগ হোয়াইট যেটাই আপনি খান, বাট আমি হোল এগ প্রেফার করি। ফ্যাটও পাইতেছে, প্লাস হোল এগের ডাইজেশন অনেক ভালো হয়। এগ ইয়োক এন্ড এগ হোয়াইট এর কম্বিনেশনে ডাইজেশনটা অনেক ভালো হয়। শুধু এগ হোয়াইট বেশিরভাগ মানুষেরই গ্যাস করে, দ্যাটস ওয়াই আমি পারতপক্ষে হোল এগটাই রাখার চেষ্টা করি, স্পেশালি জেনারেল প্রি ওয়ার্কআউটে অনেকে ফ্যাট সাজেস্ট করে না, কারণ কি করে না? দেখেন, অ্যাজ এ হিউম্যান আমরা সবাই ডিফারেন্ট, স্টমাক সেন্সিটিভিটি ডিফারেন্ট। ওকে, দ্যাটস ওয়াই অনেকের দেখা যায় প্রি ওয়ার্কআউটে যে কোনো ফ্যাট সোর্স কিংবা সিলেক্টিভ ফ্যাট সোর্স, কারো সিলেক্টিভ ফ্যাট সোর্স, কারো সব ধরনের ফ্যাট সোর্সে ব্লোট হয়, পেটটা ফুলে থাকে। হ্যাঁ, দ্যাটস ওয়াই অনেক কোচরা সাজেস্ট করে না। বাট আমি দেখছি যে আমি প্রথম মানুষে দিতাম, অনেকে আমাকে কমপ্লেন করতো ব্লোট লাগে, তারপর আমি কিছু এটা নিয়ে একটু প্লে করছি, খেলছি। কিছু মানুষরা আমি এমসিটি অয়েল দিছি, কিছু মানুষরা আমি অলিভ অয়েল দিছি প্রি ওয়ার্কআউটে ওই মিলের মধ্যে ফ্যাট অ্যাড করার জন্য, কিছু মানুষ আমি পিনাট বাটার দিছি, কিছু মানুষ আমি অ্যালমন্ড বাটার দিছি, কিছু মানুষ আমি আলাদা নাটস দিছি, আবার কেউ ফ্যাট দেইও নাই, আবার কেউ কুসুম দিছি। এই 2টার মধ্যে থেকে হোল এগ এবং অলিভ অয়েল, এই 2টা রিভিউ ভালো পাইছি। এই 2টা ব্লোট মানে নেই কারণ অলিভ অয়েল লাইট, পেটের ভিতরে গিয়ে কোথাও ডিস্টার্ব দেয় না, আর হোল এগ বলছিলাম ডাইজেশন অনেক ভালো হয়। এবং প্রি ওয়ার্কআউটের কেউ যদি ধর ওয়ার্কআউটের 2 ঘন্টা আগে মিল নেয়, অবশ্যই তার প্ল্যানে ফ্যাট অ্যাড করা উচিত 2 ঘন্টা আগে। অনেকে কিন্তু 2 ঘন্টা আগে মিল নেয়, এবং আমরা তো মনে করি যে 3 ঘন্টা পর আমাদের খাওয়া উচিত। এভাবে আমরা মিলগুলো নিই, ডাইজেস্ট ভালো হয়, বডি ফুড দ্বারা অ্যাবজর্ব করতে পারে ভালো। 3 ঘন্টা যদি হয়, 2 ঘন্টা পর যদি আপনি ব্যায়াম করেন, তাহলে আপনি 1 ঘন্টা সময় পাইতেছেন, ওই 1 ঘন্টার ভিতরে ব্যায়াম করে পরবর্তী আবার আপনি আপনার মিল নিয়ে নিলেন। তো যারা 2 ঘন্টা আগে ওয়ার্কআউট মিল নিবেন তারা অবশ্যই ফ্যাট অ্যাড করবেন। এই কারণেই ফ্যাট আপনার অ্যাবজর্পশন রেটটাকে একটু স্লোয়ার করে নিয়ে আসে। আদারওয়াইজ কি হয়, শুধু কার্বোহাইড্রেট গিয়ে ধাম করে স্পাইক করে, তারপর ধাম করে আবার ড্রপ করে। তো আপনি ওই জিমে যেতে যেতে আপনার স্ট্রেংথ কিন্তু ড্রপ হয়ে যায়। কিন্তু আপনি ফ্যাটটা অ্যাড করেন, ফ্যাট আপনার ধাম করে উঠাবে না, ফ্যাটটা আপনার স্টেবল সাস্টেইনেবল এনার্জি দেওয়া যাবে, এবং আপনি দেখবেন আপনি অনেক ভালো পাম্প পাইতেছেন, কারণ সাস্টেইনেবল এনার্জির কারণে আপনার মেন্টাল ক্ল্যারিটি ভালো আছে, আপনি ভালো পাম্প পাচ্ছেন। সো এইটা হচ্ছে আমার প্রি ওয়ার্কআউটে ফ্যাট এন্ড সবকিছু চয়েস। এবং প্রি ওয়ার্কআউট চয়েস বললাম যে রুটি, কলা, ডিম, সিম্পল। এটা খুবই ভালো। তাহলে রুটি, কলা, ডিম, পিনাট বাটার তো এখন অ্যাভেলেবেল। আবার অনেকের আমি বলি ভাত, কলা, মধু একসাথে মিক্স করে দেন, এটার সাথে যে ওয়ে প্রোটিন মিক্স করে পেস্ট বানায় খায় ফেলাইতে পারে, সেই খাবার সেই ডেজার্টের টেস্ট পাবে, খাইতেও মজা। ক্রিম অফ রাইস, এটা একটু অ্যাডভান্স, সবাই তো এটা করে করতে হয়। ক্রিম অফ রাইস যারা ম্যানেজ করতে পারে না তারা সাদা ভাত তো আপনি, কেউ যদি অফিসে ধরেন কেউ জব করে, তার অফিসের নিচে যে নরমাল বাংলা হোটেল আছে সেখানেও ভাত পাওয়া যায়। যে কেউ আসলে এক্সকিউজ দিলেই এক্সকিউজ, না দিলে কিছুই না। একটা কলা অফিসের নিচেই পাওয়া যায়। আচ্ছা, আরেকটা কোশ্চেন আছে, যেমন এই জায়গায় কোশ্চেন আছে, যেমন আমরা তো ক্যালোরি কাউন্ট করে খাবার খাচ্ছি, আমাদের হিসাবটা তো টোটালি আলাদা। একটা নর্মাল মানুষেরও এত তো তার কাউন্টিং করা পসিবল না। তো সেক্ষেত্রে সে মিনিমাম কতটুকু রাইস নিতে পারে, 150 গ্রাম বা 200 গ্রাম এরকম সারাদিনে, যে 2টা মিল, অ্যাটলিস্ট তো 2টা মিলে আমাদের বাংলাদেশে আমাদের যে সিস্টেমটা, 2টা মিলে আমরা ভাত খাই, সকালবেলা কেউ রুটি খায়, কেউ ভাত খায়, তো দুপুরবেলা রাতের বেলা থাকে। তো রাতে একটু কার্বটা কমই নিলাম, স্পেশালি দুপুরবেলা। তো সেক্ষেত্রে কতটুকু রাইস আমরা নিতে পারি এজ এ নর্মাল মানুষ, এজ এ জেনারেল মানুষ? একটা সহজ হিসাব দেখায় দিই। ধরেন আপনি অ্যাক্টিভ, আপনার মেটাবলিক্যালি অনেক অ্যাক্টিভ, আপনার বডি কার্বস এর ভালো মতন বার্ন করতে পারে, যে আপনি কার্বস খাইলেই আপনার বডি ওটার ইউজ করতে পারে। যদি এরকম আপনি হয়ে থাকেন, তাহলে আপনি যত বডি ওয়েট তত গ্রাম কার্বস আপনি আপনার প্রি ওয়ার্কআউট মিলে নিতে পারেন। ধরেন আপনি 70 কেজি হইলে 70 গ্রাম কার্বোহাইড্রেট আপনি ম্যাক্সিমাম নিতে পারবেন একটা মিলে। ওকে, ভেরি গুড। আর বেশি নিতে পারবেন, ম্যাক্সিমাম নিতে পারবেন।
আর যদি আপনার এমন হয় যে আপনার কার্বোহাইড্রেট বডির প্রপার মেটাবলাইজ করতে পারে না, ইউজ করতে পারে না, আপনি একটু লোয়ার কার্বে ভালো থাকেন, তাহলে আপনার যা বডি ওয়েট আছে তার হাফ, আপনি যদি 70 কেজি হন তাহলে 35 গ্রাম কার্বোহাইড্রেট আপনি প্রি ওয়ার্কআউট মিলে রাখতে পারেন। সুন্দর হিসাব, একদম ক্লিয়ার। হ্যাঁ, এখন কত গ্রাম কার্ব কেমন হিসাব করবেন, যে কোনো ক্যালোরি যে কাউন্ট করে যে সফটওয়্যার গুলো আছে অনলাইনে, এগুলো যাবেন, যে রাইস চিকেন লিখলেই ধরেন আপনার 100 গ্রাম রাইসে 28 গ্রাম কার্বোহাইড্রেট থাকে, দেন আপনি ফাইন্ড আউট করে নেন যে আপনার রিকোয়ারমেন্ট হিসাবে কত কি। সিম্পল এন্ড ইজি, দ্যাটস ইট। একদম সিম্পল, একদম সিম্পল। ওকে, ক্লিয়ার। তো এটা গেল। তো আরেকটা কোয়েশ্চেন নিব আঙ্কেল, সেটা হচ্ছে প্লিজ টক অ্যাবাউট বডি রিকম্পোজিশন এন্ড হাউ টু ইট প্রপারলি। বডি রিকম্পোজিশন নিয়ে ইউটিউবে আমার একটা ফুল ভিডিও আছে, ওই ফুল ভিডিওতে আমি একদম পুরো ডিটেল বলছি যে কিভাবে বডি রিকম্পোজিশন করা যেতে পারে। তো বডি রিকম্পোজিশন কাদের জন্য, শুধু খালি আমি এটা ক্লিয়ার করি এখানে, বডি রিকম্পোজিশন তাদের জন্য যাদের আগে মাসল মেস ছিল, যারা কোনো কারণে গ্যাপ দেওয়ার কারণে তাদের বডিতে ফ্যাট জমে গেছে, এখন আপনারা চাইতেছেন যে আবার ওই মাস্কুলার লুকটা ফিরে আনতে, সেক্ষেত্রে আপনি 8 সপ্তাহ 16 সপ্তাহ 12 সপ্তাহ এরকম একটা টাইম পিরিয়ডের মধ্যে নিজেকে আবার ওই জায়গায় নিয়ে যাবেন, আপনার মাসেল মেমোরি ফিরে আসবে এবং বডি ফ্যাট চলে যাবে, সেটাকে বলা হয় বডি রিকম্প। বডি রিকম্প আর ফ্যাট লস, মানে বডি রিকম্প আর ধরেন আপনার কাছে মাসেল নাই, আপনি বডিতে অনেক ফ্যাট আছে, আপনি এখান থেকে আবার ফ্যাট কমায় মাসেল গেইন করবেন, সেটা কিন্তু সেম প্রোগ্রাম না, আমরা কিন্তু দুইটা প্রোগ্রাম মিক্স করে ফেলি। ওটা হচ্ছে বিগেইনার ফ্যাট টু ফিট প্রোগ্রাম, আর বডি রিকম্পোজিশন হচ্ছে অ্যাডভান্স প্রোগ্রাম, যেখানে আপনার অলরেডি মাসল ছিল, কোনো কারণে আপনার গ্যাপ গেছে, গ্যাপের সময় আপনি ট্রেনিং না করাতে আপনার মাসেল অ্যাট্রফি হয়ে গেছে এবং আপনার বডি ফ্যাট গেইন হয়ে গেছে। সো সেইটা যখন আপনি আবার কন্ট্রোল করে নিয়ে আইসা মাসেল মেমোরি ফিরে আনবেন এবং বডি ফ্যাটটা নামায় ফেলবেন, মাসেল বডি রিকম্পোজিশন, মাসেলের শার্পনেস ইমপ্রুভ করবেন, সেটাকে বলা হয় বডি রিকম্পোজিশন। এবং বডি রিকম্পোজিশনের শুরুটা এরকম হওয়া উচিত, আমি মনে করি আপনার কোন অবস্থায় আপনি আছেন সেটার উপর ডিপেন্ড করে আপনার প্ল্যান বানাইতে হবে। কথার কথা, আপনার দরকার 2000 ক্যালোরি, আপনি হিসেব করে দেখলেন যে আপনার 2000 ক্যালোরি দরকার। যদি বডি রিকম্পোজিশন করতে হয়, আমি মনে করবো যে যেহেতু যদি আপনি রেগুলার ওয়ার্কআউট করেন সপ্তাহে 4 থেকে 5 দিন, আপনার লাইফস্টাইল অনেক অ্যাক্টিভ, আপনি 2000 ক্যালোরি যদি আপনার রিকোয়ারমেন্ট হয়, আমি বলবো আপনি 2500 ক্যালোরি দিয়ে শুরু করেন। স্টার্ট উইথ হায়ার নাম্বারস, দেন স্লোলি ড্রপ করেন, এতে আপনি স্ট্রেংথ ভালো পাবেন এবং শুরুর দিকে আপনার মোটিভেশনটা ভালো থাকবে। কিন্তু শুরুতে যদি আপনার 2000 ক্যালোরি রিকোয়ারমেন্ট হয় আর আপনি শুরু করেন 1500 দিয়ে, 1600 দিয়ে, 1700 দিয়ে, আর মনে করেন যে ক্যালোরি ডেফিসিট করলে আপনার ওয়েট কমে যাবে, তাহলে আপনি খুব ইজিলি ডিমোটিভেট হয়ে যাবেন এবং প্ল্যানটা আপনার জন্য সাস্টেনেবল হবে না। সো যে আমি অলওয়েজ প্রিফার করি স্টার্ট ফ্রম হায়ার নাম্বারস। ক্লিয়ার? আরেকটা ভাইরাল সাবজেক্ট আছে, এটা অনেকেই আমাকে করছে, আমার নিজেরও কোশ্চেন আছে, জানার দরকার। অনেকে আসলে চিকেন যে চাবা খাবে বা চিবিয়ে খাবে সেটা পারে না, তো সেক্ষেত্রে দেখি যে ইদানিং ব্লেন্ডিং করে জুস বানায় চিকেন খাচ্ছে। যদিও আমার কাছে দেখতেও হেলদি লাগে না, খুবই বাজে লাগে বিষয়টা। এটা নিয়ে আপনার মতামত কি? এটা কতটা বডির জন্য কার্যকরী? চিকেন যারা চিকেন ব্লেন্ডার করে খাইতেছেন, তারা নিজের হাতে নিজের স্টমাকরে, নিজের গাট হেলথরে ডিস্ট্রয় করতেছেন, ধ্বংস এক কথায়। কারণ চিকেন, বিফ এগুলা ব্লেন্ডার করে খাওয়ার জন্য আল্লাহ বানায়নি, এগুলা বানাইছে চাবাবেন, চাবানোর পর মুখের যে লালা আছে এটারে গালাবে, পেটের ভিতরে যাবে, ডাইজেস্টিভ সিস্টেম গুলো এটা সুন্দর করে ব্রেকডাউন করবে, তারপর আপনার বডির অ্যাকসেপ্ট করবে। যদি আপনি লিকুইড অবস্থায় এটা নেন, অলরেডি বডির ওই কাজগুলো আপনি হইতে দিতেছেন না, বডিরে বানায় ফেলাইতেছেন আইলসা, এবং একটা সময় গিয়ে আপনার ওই এনজাইম গুলা আর এই জিনিসটারে ওই ডাইজেস্ট, আপনি ট্রাই করে দেখেন, আপনি 1 সপ্তাহ ব্লেন্ড করে খান, মানে ব্লেন্ডার জুস বানায় খান চিকেন রে, তারপরে পরের সপ্তাহে গিয়ে আপনি এটা চাবায় খাওয়ার চেষ্টা করেন, দেখবেন আপনার বদ হজম হইতেছে, আপনার ডাইজেস্টিভ মতো গ্যাস হবে, ব্লোটিং হবে, কারণ আপনি আপনার মানে নেচার যে সিস্টেম আছে এই সিস্টেমের বিরুদ্ধে গিয়ে কাজ করতেছেন, এবং পেট তখন এটাকে ভালোভাবে ডাইজেস্ট করতে পারে না। ফুড যেটা চাবায় খাওয়া সেটা ডাইজেস্ট মানে এটাকে চাবাইয়া ডাইজেস্ট করার অবস্থাটা থাকতে হবে আমাদের বডিতে। এখন সবাই প্রশ্ন করতে পারে, তাইলে ভাই ওয়ে প্রোটিন? হ্যাঁ, তাই তো, ওয়ে তো প্রোটিন। ওয়ে প্রোটিনকে মেশিনের মাধ্যমে ফাইন ডাস্ট করে, এত ছোট করে, ওটার অলরেডি প্রি ডাইজেস্টিভ ভাবে কইরা ফেলানো হয়।
ওটা অলরেডি 80% থেকে 90% ডাইজেস্টেড প্রি ডাইজেস্টেড করা থাকে। সো বডিতে যাওয়ার পরে এটা বডি এটা নিয়ে খুব ইজিলি এটা প্রসেস করে ফেলে, আর ডাইজেশনে খুব একটা বেশি হ্যাসেল হয় না। দ্যাটস ওয়াই ওয়ের সিস্টেমটাই ওই রকম, ওইটা বানাইছি ওইভাবে। কিন্তু ওয়ের সঙ্গে যদি আপনি চিকেন মিলান তাহলে তো হবে না, বিফ রে বানান তাহলে ওটা হবে না। আপনি এটা চাবাই খাওয়ার অভ্যাস করেন এবং এটা আপনার চাবাই খেতে হবে, এটা চাবাই খাওয়ার জন্য বানাইছে। যেমন ফ্রুটস, ফল কিন্তু জুসের থেকে ফল চাবাই খাওয়াটা বেটার, এবং ফল চাবাই খাওয়ার জন্যই বানাইছে। জুস কিন্তু শরীরের জন্য খুব একটা বেশি হেলদি না, ফ্রুট জুস। তো মানে একটা মানে নরমাল কি পেটে গেলেই তো হয়, পেটে গেলেই তো কাজ না, পেটে গেলেই হয়, কিন্তু আপনি তো আপনার ডাইজেস্টিভ সিস্টেমের 12টা বাজায় ফেলতেছেন, ঠিক না? আপনার বডি যখন দেখতেছে যে এই জিনিসটা তো আমার চাবায়া, এটা আস্তে 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 করে ব্রেক করে করে আপনি যদি লিকুইড করে ফালাই দেন, পেট কিন্তু এটা আর নিতে পারে না ভাবে করে। মানে সিম্পল কথা, আপনার যেই ট্যাবলেট, ধর আমরা ওষুধ খাই না, অনেকে কিছু ওষুধ কিন্তু চুইসা খায় আর কিছু ওষুধ চাবায় খায়। তো এটা চুইসা খেতে বলছে, এটা চুইসা আস্তে 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 করে ব্রেকডাউন হবে, এটার জন্যই বলছে। আর কিছু ওষুধ ধরেন, সরি, কিছু ওষুধ চুইসা খায়, কিছু ওষুধ গিলা খায়, চাবায়, ভুল বলছি। তো যেটা গিলা খাওয়ার, ওটা গিলা খাওয়ার মতনই করেই দিছে, যাতে এটা সাথে সাথে ভিতরে করে ভাঙে। তো প্রত্যেকটা জিনিসের প্রসেসিং আছে, আপনার এই প্রসেসিং হিসাবে আগাইতে হবে। মন গড়া জিনিস বানায় নিলে কিন্তু হবে না। আমার কাছে মনে হয় আমরা এনাফ কোয়েশ্চেনের অ্যান্সার আর এনাফ জিনিস আজকে ক্লিয়ার করতে পারছি আঙ্কেল। তবে আরেকদিন আরেকটা বিষয় নিয়ে আলাপ করতে হবে, এটাও আলাপ করা শুরু করলে খুব লং এ চলে যাবে, এটা সবার একটা কোশ্চেন থাকে। এবার বইলা দেন নেক্সট পডকাস্টের জন্য আমাদের এটা, কারণ হইলো যে সবারই আসলে এই সিম্পল ব্যাপার, যে একবার বডি বিল্ডিং শুরু করছে সে কখনো ছাড়তে পারবে না, এটা আমরা সবাই জানি। এটা এক অন্যরকম নেশা। সো আর সবাই চায় মাসেল ম্যাচ ধরে রাখতে, কারণ লং টাইম কিন্তু স্টেজ কমপ্লিট করা বা বডি বিল্ডিং করা বা এই মাসেল ম্যাচটা স্টেজ কমপ্লিট ছাড়া আমরা নর্মালি কিন্তু সবাই ধরে রাখতে পারি না। বা ওই মন মানসিকতা, ওই রকম এক্সপেরিয়েন্স যে আমরা সবসময় এটা বেয়ার করা পসিবল হয় না। বাট সবার একটা ধারণা, সবাই চায় যে একটু মাসেল ম্যাচ ধরে রাখি। সো সেই ক্ষেত্রে ওয়ার্ডটা সে যে TRT, টেস্টোস্টেরন রিপ্লেসমেন্ট থেরাপি, আমাদের নেক্সট পডকাস্টের টপিক। নেক্সট পডকাস্ট এটা নিয়ে করতে হবে, কারণ এটার জন্য অনেক কোশ্চেন পড়ে আছে এবং অনেকেরই এটা জানার খুব ইচ্ছা, অনেকে করতে চাচ্ছে। তো খুব ইজি ভাবে যদি আমরা এই জিনিসটা করতে পারি, এইভাবে হবে যে মেন্স আফটার 40, ও জোস, কিংবা মেন্স ওভার 40, তাদের হেলথ কিভাবে টেক কেয়ার করা উচিত এটা নিয়ে। সো আমরা হোপফুলি একটা গেস্ট আমাদের সাথে রাখবো, সারপ্রাইজিং গেস্ট, যে হয়তো আমাদেরকে আরো বেটার আইডিয়া দিতে পারে। এটা একজন ডক্টরই, হরমোন ডক্টরই হতে পারে। খুব ভালো, খুব ভালো, ইনশাল্লাহ। সো আশা করি আমাদের আজকের পডকাস্টটা আপনাদের ভালো লেগেছে। আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে কোন কোন টপিকে আপনারা আরো ডিটেল কোনো কিছু জানতে চাইলে। এবং আমরা অনেক ওয়ার্ড ইউজ করছি, অনেক হার্শ কথাবার্তা বলছি, আমাদের কথায় কেউ কষ্ট পাবেন না। আপনাদের কাউকে কষ্ট দিয়ে কোনো কিছু বলার আমাদের উদ্দেশ্য ছিল না। আমাদের উদ্দেশ্য শুরু থেকেই আমাদের এই ফিটনেস কমিউনিটিকে এডুকেট করা, রাইট ইনফরমেশন প্রোভাইড করা এবং পজিটিভিটি স্প্রেড করা। আঙ্কেল, টিল দেন, টেক কেয়ার, সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল।